আমাদের আজকে থেকে আমরা নতুন একটা টপিক শুরু করব। নতুন টপিকটা হচ্ছে এটা হচ্ছে গিয়ে স্ট্রিটম্যানের 4.4.3 কন্টিনিউটি ইকুয়েশন। সো আমাদের আলোচনার নতুন টপিক হচ্ছে কন্টিনিউটি ইকুয়েশন। আচ্ছা, কন্টিনিউটি ইকুয়েশন আমরা হচ্ছে কি ডিরাইভ করার সময় আসলে দুটো আমাদের আসলে ডিভাইসে আমরা জানি যে ড্রিফট ডিফিউশন ক্যারিয়ার ট্রান্সপোর্টের কথা যদি বলি, ড্রিফট হচ্ছে সেখানে ডিফিউশন হচ্ছে, দুটোই আমরা আসলে ইকুয়েশন পর্যন্ত ডিরাইভ করে আসছি। তারপর হচ্ছে জেনারেশন হয় সিস্টেমে এবং কিছু রিকম্বিনেশন হয়। ঠিক আছে, 4 ধরনের ঘটনা কিন্তু আসলে ঘটতে পারে, যেগুলোর কারণে আমাদের আসলে ক্যারিয়ারের সংখ্যা সময়ের সাথে পরিবর্তিত হয়। তো আমরা এই কন্টিনিউটি ইকুয়েশনের ডিরাইভেশন আসলে আপাতত দুটো ফেনোমেনন, একটা হচ্ছে ডিফিউশন আর একটা হচ্ছে রিকম্বিনেশন, এই দুটা ফেনোমেনন দিয়ে আমরা হচ্ছে কি এক্সপ্রেশনটা ডিরাইভ করার চেষ্টা করব, রিকম্বিনেশন এবং ডিফিউশন। ঠিক আছে, কিন্তু প্র্যাকটিক্যালি আসলে ওই যে ড্রিফট এবং জেনারেশনটাও আসলে ইনক্লুড হতে পারে, এবং এটা হলে আসলে আমাদের ইকুয়েশন গুলো কি রকম হয় সেটা আমি আলোচনা শেষে করব। ওকে, এবার তাহলে আমি এটা ডিরাইভেশনটা শুরু করার আগে কিছু জিনিস একটু গোড়ার দিকে ফিরে যাই। প্রথম কথা হচ্ছে কি আমরা জানি যেটা ছিল আমার কারেন্ট ডেনসিটি, এটাকে আমরা জে দিয়ে ডিনোট করছিলাম এবং এটার ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার পার সেন্টিমিটার স্কয়ার। ঠিক আছে, তো অ্যাম্পিয়ার পার সেন্টিমিটার কে আমি লিখতে পারি, অ্যাম্পিয়ার কে লিখতে পারি আমি কুলম্ব পার সেন্টিমিটার, আর সেন্টিমিটার স্কয়ার তো এভাবে লিখি সিএম ইনভার্স 2 এভাবে লিখলাম। আচ্ছা, এখন আমরা যদি এই কারেন্ট ডেনসিটিকে যদি আমরা চার্জের আধান কিউ দিয়ে যদি ভাগ করি তাহলে আসলে কি হয়, চার্জের আধান কিউ দিয়ে যদি ভাগ করি তাহলে উপর ইউনিটটা খেয়াল করলেই চার্জের আধান কিউ দিয়ে ভাগ করা মানে হচ্ছে কি আসলে কুলম্ব দিয়ে ভাগ করা, তাহলে উপরের যে ইয়াটা আছে ইউনিটটা আছে সেটা তখন কি হয়ে যাবে, এটা ইউনিট হয়ে যাবে পার সেন্টিমিটার স্কয়ার পার সেকেন্ড। ঠিক আছে, জে কে 1/কিউ দিয়ে ভাগ করা মানে হচ্ছে পার সেন্টিমিটার স্কয়ার পার সেকেন্ড হয়ে যাচ্ছে। এটা আসলে কি, এটা আসলে ফ্লাক্স রেট। আপনাদের যদি খেয়াল থেকে থাকে আমরা যখন হচ্ছে কি ডিফিউশনের জন্য যে ইকুয়েশন গুলো ডিরাইভ করছিলাম তখন হচ্ছে কি আসলে বলছিলাম যে ফ্লাক্স রেটের আমার ইউনিটটা হচ্ছে পার সেন্টিমিটার স্কয়ার পার সেকেন্ড, এবং এই ফ্লাক্স রেটকে আমরা যদি আবার ফার্দার আরেকটা ডাইমেনশন দিয়ে ভাগ করি, ফ্লাক্স রেট যেটা আছে সেটাকে যদি আমি আরেকটা ধরেন ডাইমেনশন বা একটা লেন্থ দিয়ে যদি আমি ভাগ করি তাহলে সেটার ইউনিট আসে কি পার সেন্টিমিটার কিউব পার সেকেন্ড। ঠিক আছে, পার সেন্টিমিটার কিউব হচ্ছে আমার ডেনসিটি বা কনসেন্ট্রেশনের ইউনিট, আর পার সেকেন্ড মানে তো প্রতি একক সময়। আচ্ছা, এইটা একটা বিষয়। আরেকটা বিষয়, কারণ এটা আসবে আমাদের ডিরাইভেশন আলোচনা, এই জন্য এই বিষয়টা ক্লিয়ার রাখি যে আমরা কারেন্ট ডেনসিটিকে চার্জ দিয়ে ভাগ করলে আসলে ফ্লাক্স রেট পাই। আচ্ছা, নেক্সট যে জিনিসটা সেটা হচ্ছে আমার রিকম্বিনেশন রেট। তো রিকম্বিনেশন রেট এটা আমরা হচ্ছে গতদিন আলোচনা করেছিলাম, স্টেডি স্টেট রিকম্বিনেশন রেট বা রিকম্বিনেশন রেটটা হচ্ছে গিয়ে এন আর পি দুটার উপরই আসলে নির্ভরশীল। আমরা জানি এন হচ্ছে যে টোটাল নাম্বার অফ ইলেকট্রন আর পি হচ্ছে টোটাল নাম্বার অফ হোল। তাহলে আমরা যদি এক্সেস ক্যারিয়ার সহ যদি হিসাব করি তাহলে এটা দ্বারা এন জিরো প্লাস ডেল এন, আর ওটা হচ্ছে পি জিরো প্লাস ডেল পি। ঠিক আছে, এখন আমরা জানি যে ডেল এন সমান সমান ডেল পি, এটা আরেকটা হচ্ছে যদি আমি লো ইনজেকশন যদি অ্যাসিউম করি, ঠিক আছে, এটার পাশাপাশি আমরা যদি লো ইনজেকশন এই শব্দটা আমরা ব্যবহার করছিলাম, লো ইনজেকশন কথাটা কতদিনও বলা হয়েছে, এটার অর্থ হচ্ছে গিয়ে আমাদের যে মাইনরিটি ক্যারিয়ারটা ইনজেক্ট হবে সেটা সিস্টেমে মেজরিটি ক্যারিয়ারের তুলনায় সংখ্যায় অনেক কম। এই ধরনের যদি একটা অ্যাসাম্পশন যদি আমরা করে নিই তাহলে এই জিনিসটাকে এটা আমরা কতদিন দেখেছিলাম যে এই আকারে এক্সপ্রেস করা যায়। এটার একটা পার্ট আসবে n0 p0, আরেকটা পার্ট আসবে n0 প্লাস p0 ইনটু ডেল n। এখানে ডেল n স্কয়ার একটা টার্ম আসে যেটাকে আমরা আসলে ইগনোর করছি বিকজ অফ লো ইনজেকশন। তো এতটুকু পার্ট হচ্ছে আমার থার্মাল ইকুইলিব্রিয়ামকে রিপ্রেজেন্ট করে, থার্মাল ইকুইলিব্রিয়াম। তো থার্মাল ইকুইলিব্রিয়াম যেটা বলা হয়েছিল যে থার্মাল ইকুইলিব্রিয়ামে আসলে একটা
যেটা হয় সে সময় কিছু জেনারেশন হয়, সে সময় রিকম্বিনেশন হয়, এবং সেটা হচ্ছে গিয়ে কি একটা একটাকে ব্যালেন্স করে। ঠিক আছে, এই পার্টটুকু আসলে আমার থার্মাল ইকুইলিব্রিয়ামের যে জেনারেশন সেটা দিয়ে আসলে ব্যালেন্স হয়। আর এই পার্টটা, ঠিক আছে, এইখান থেকে এটাকে আমরা এইভাবে লিখতে পারি ডেল এন ডিভাইডেড বাই টাউ এন। ঠিক আছে, এটাকে আমরা এভাবেও লিখতে পারি ডেল এন ডিভাইডেড বাই টাউ এন ও লিখতে পারি, যেখানে টাউ এনটা হইতেছে আমরা মাইনরিটি ক্যারিয়ার বা ইলেকট্রনের লাইফ টাইম বলতেছি, এবং এটা হইতেছে এরকম আলফা আর E0 প্লাস P0। ওকে, তো মোদ্দা কথা হইতেছে যে আমাদের যে রিকম্বিনেশন রেট যেটা, ঠিক আছে, রিকম্বিনেশন রেটটাকে আমরা রিকম্বিনেশন রেট আমরা যদি ওই যেটা থার্মাল ইকুইলিব্রিয়াম ছিল, থার্মাল ইকুইলিব্রিয়ামটা আমরা যদি বাদ দিয়ে হিসাব করি, কারণ এটা যেহেতু বলা হচ্ছে যে থার্মাল ইকুইলিব্রিয়ামের জেনারেশন দ্বারাই আসলে সে ব্যালেন্স হচ্ছে, সো এটাকে বাদ দিয়ে যদি হিসাব করি তাহলে রিকম্বিনেশন রেটকে আমরা কিভাবে লিখতে পারি? রিকম্বিনেশন রেটকে আমরা এভাবে লিখতে পারি ডেল এন বাই টাউ এন ফর ইলেকট্রন। ঠিক আছে, এই জিনিসটা গতদিন বলা হয়নি, আজকে আমরা এই জিনিসটা ইউজ করবো যে রিকম্বিনেশন রেটকে কিন্তু আমরা এভাবে লিখতে পারি। যে উপরে যে অংশটা আছে এখান থেকে কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি যে রিকম্বিনেশন রেট কিভাবে ডেল এন বাই টাউ এন হয়। ঠিক আছে, এই দুটো বিষয়, যে রিকম্বিনেশন রেট হচ্ছে গিয়ে যে এক্সেস ক্যারিয়ার ডিভাইডেড বাই তার লাইফ টাইম, আর হচ্ছে গিয়ে যে ফ্লাক্স রেটের যে বিষয়, এই দুটো বিষয় আমার আজকে ডিরাইভেশনের মধ্যে লাগবে, এই জন্য শুরু থেকে আমি এই বিষয়টা ক্লিয়ার করে দিলাম। এখানে এটা হচ্ছে অপটিক্যাল জেনারেশন ছিল হ্যাঁ না, হ্যাঁ, অপটিক্যাল জেনারেশন জেনারেশন। যেটা ছিল, যেটা হচ্ছে ওটা ছিল স্টেডি স্টেট, লাস্টে যে টপিকটা ছিল ওটা ছিল স্টেডি স্টেট জেনারেশন ছিল। ঠিক আছে, তো স্টেডি স্টেটে যেটা হয় রিকম্বিনেশন রেট আর জেনারেশন রেট, ওই যে আমরা যে জেনারেশন রেট সমান সমান আলফা আর এনআই স্কয়ার কিভাবে বুঝি, এটাকে বলছিলাম যে স্টেডি স্টেটে রিকম্বিনেশন রেট আর জেনারেশন রেট সমান হয়, এর জন্য হচ্ছে জেনারেশন রেট থেকে আমরা রিকম্বিনেশন রেট থেকে আমরা জেনারেশন রেটের কিন্তু এক্সপ্রেশনটা বাই করছিলাম। ঠিক আছে, মানে ওটাকে আমরা আসলে জেনারেশন রেটের ইকুয়াল ধরে নিচ্ছিলাম আর কি। হ্যাঁ, আর অনুরূপভাবে আমরা বেসিক্যালি এটা কিন্তু আসলে রিকম্বিনেশন রেট, যেটাকে আমরা জেনারেশন রেটের সমান বলছিলাম, বা যেটা থেকে আমরা জেনারেশন রেটটা ক্যালকুলেট করছি, ওটা কিন্তু বেসিক্যালি আসলে রিকম্বিনেশন রেটই ছিল। শুরু যে লাইনটা আলফা আর এন, এটা কিন্তু বেসিক্যালি আসলে বাই ডেফিনেশন হচ্ছে রিকম্বিনেশন রেট। ঠিক আছে, তো এখানে বলছিলাম যে দুইটা পার্ট আসে ক্যালকুলেশন করলে, একটা হচ্ছে থার্মাল ইকুইলিব্রিয়ামকে রিপ্রেজেন্ট করে, যেটা হচ্ছে কি থার্মাল ইকুইলিব্রিয়ামের জেনারেশন দ্বারা ব্যালেন্স হয়, আর থাকি হলে এতটুকু, মানে যেটা হচ্ছে এক্সেস ক্যারিয়ারের জন্য দেয়, বা এক্সেস ক্যারিয়ারের জন্য যে রিকম্বিনেশন পার্টটা আসে, তো সেটাকে আমরা এইভাবে করে ফাইনালি এক্সেস ক্যারিয়ার ডিভাইডেড বাই এক্সেস ক্যারিয়ার যে লাইফ টাইম, এটা দিয়ে এভাবে রিপ্রেজেন্ট করতে পারি। মানে এতটুকু আমাদের আজকে নতুন লাগবে, মানে এতটুকু লাগবে আর কি আমাদের ইয়াতে রিকমেন্ডেশন, যে লাস্টে যে লাইনটা বললাম যে এক্সেস ক্যারিয়ার ডিভাইডেড বাই লাইফ টাইম। ঠিক আছে, এই পার্টটুকু আমাদের লাগবে। এটা যদি ইলেকট্রনের জন্য হয়, আর হোলের জন্য হবে জাস্ট ডেল পি ডিভাইডেড বাই টাউ পি হবে, এন এর জায়গায় পি হবে। এই হলো ইলেকট্রনের জন্য জাস্ট। ওকে, তাহলে আমি হচ্ছে কি এবার একটু ডিরাইভেশনের দিকে চলে যাই। তো ডিরাইভেশনটা হচ্ছে এরকম যে আমরা হচ্ছে কি একটা ধরেন সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের কথা চিন্তা করলাম, এবং মাঝখান থেকে আমি একটা ছোট্ট ভলিউম কেটে দিই। ঠিক আছে, আসলে ঘটনা বোঝা গেছে যে এখানে এরকম একটা বক্সের মতো আমি একটা সেমিকন্ডাক্টর চিন্তা করলাম, যার মাঝখানে, তো আমি এখানে একটা ক্রস সেকশন দেখাইছি। ঠিক আছে, এই ক্রস সেকশনের পরে আমি হচ্ছে গিয়ে ডেল্টা এক্স, এই যে ছোট ব্যবধান, এটা খুবই ছোট্ট একটা ব্যবধান ডেল্টা এক্স, পরে আমি আরেকটা এরকম ক্রস সেকশন নিয়ে একটা ছোট্ট একটা, এখানে কিন্তু একটা ভলিউম, ছোট্ট আমি একটা ছোট একটা ভলিউম আর কি আমি এখানে কনসিডার করলাম এই বক্সের ভিতর থেকে। হ্যাঁ, যেখানে এইটা হচ্ছে সামনের পিসটা এরকম করে অনুভব, পিছনের দিকে কিন্তু আরেকটা পিস্ট আছে। আচ্ছা, আমি আমার যে কোয়ান্টিটি ইকুয়েশন, এটা আমরা হোলের জন্য ধরে নিই। ঠিক আছে, হোলের জন্য আমরা ডিরাইভ করব, হোলের জন্য আসলে ডিরাইভ করলে অনুরূপভাবে ইলেকট্রনের জন্য কি হবে সেটাও আমরা বুঝতে পারবো। তো আমরা ধরে নিলাম এই যে এখানে যে বাম দিকের যে পৃষ্ঠটা আছে, যেটা আমি শেড করছি, সেখানে যে হোল ফ্লাক্সটা এন্টার করতেছে, যেটাকে আমরা বলতেছি জেপি অফ এক্স। ঠিক আছে, এটা এই পয়েন্টটা হইতেছে আমার এক্স, আর এই পয়েন্টটা হইতেছে আমার এক্স প্লাস ডেল্টা এক্স, যেহেতু ডেল্টা এক্স পরে নেওয়া হচ্ছে, এই পয়েন্টটা হচ্ছে আমার ডেল্টা এক্স, এই অ্যাক্সিসটা হচ্ছে আমার এক্স অ্যাক্সিস। ওকে, আচ্ছা, এখান দিয়ে তাহলে এই যে সবার বাম দিকের যে পৃষ্ঠটা বা যে সারফেসটা আছে, সেখানে যে হোল ফ্লাক্স এন্টার করতেছে, সেটাকে আমরা বলতেছি জে অফ পি, জেপি অফ এক্স। আর যে ফ্লাক্সটা বের হচ্ছে সেটার আমরা নাম দিছি
জেপি এক্স প্লাস ডেল্টা এক্স, অর্থাৎ ডেল্টা এক্স ব্যবধানে যেই হোল ফ্লাক্সটা বের হচ্ছে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে বুঝতেই পারতেছে আমি যেহেতু দুইটা এই ভলিউমের দুই পাশে দুই ধরনের আমি ফ্লাক্স দেখিয়েছি, তার মানে এখানে কি হচ্ছে একটা ফ্লাক্স, এখানে একটা কারেন্ট ডেনসিটি পরিবর্তন হচ্ছে। আচ্ছা সরি, এটা আসলে কারেন্ট ডেনসিটি ছিল, ফ্লাক্স না, কারেন্ট ডেনসিটির একটা পরিবর্তন হচ্ছে। তো আমরা জানি কারেন্ট ডেনসিটিকে আমরা যদি কিউ দিয়ে ভাগ করি তাহলে সেটাকে আমরা বলতেছি ফ্লাক্স রেট। ঠিক আছে, এটা আমি আলোচনা শুরুতেই বলছি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি চেঞ্জ ইন ফ্লাক্স রেট সেটা সমান সমান কি হবে, 1/q jp x প্লাস ডেল্টা x। ঠিক আছে, যেখানে হইতেছে বাম দিকে সারফেসের ফ্লাক্স রেট হচ্ছে 1/q jp অফ x, আর ডান দিকে যে সারফেসটা, যেটা এখান থেকে দেখা যাচ্ছে না, অপর দিকে যে সারফেসটা আছে এই ভলিউমের, সেখানে ফ্লাক্স রেট হচ্ছে jp x প্লাস ডেল্টা x। ঠিক আছে, আচ্ছা এবার আমরা যদি এই যে ফ্লাক্স রেট যেটা আছে এটাকে আমরা এভাবে লিখতে পারি 1/q jp x minus jp x plus delta x। ঠিক আছে, আমরা যদি 1/q টা কমন নেই, এখন যদি আমরা এই jp x মানে যে এক্সপ্রেশনটা আমি মাত্র দেখলাম ফ্লাক্স রেটের জন্য, যদি আমি ডেল্টা এক্স দিয়ে একটা ডাইমেনশন দিয়ে যদি আমি ভাগ করি তাহলে আমরা আসলে কি পাই। কিছুক্ষণ আগেই বলছিলাম যে এই যে এখানে আমি কথাটা বলছিলাম যে আমার যে ফ্লাক্স রেট যেটা আছে, যেটার ইউনিটটা হইতেছে পার সেন্টিমিটার স্কয়ার পার সেকেন্ড, এটাকে যদি আমি একটা লেন্থ বা একটা ডাইমেনশন দিয়ে যদি আমি ভাগ করি তাহলে আমরা কি পাই, পার সেন্টিমিটার কিউব পার সেকেন্ড। পার সেন্টিমিটার কিউব হইতেছে আমার কনসেন্ট্রেশনের ইউনিট, আর পার সেকেন্ড মানে হচ্ছে প্রতি একক সময়। ঠিক আছে, তাহলে বুঝে যাইতেছে ফ্লাক্স রেটকে যখন আমি একটা ডাইমেনশন দিয়ে বা একটা লেন্থ দিয়ে যখন আমি ভাগ করতেছি, অর্থাৎ যেটা কিনা আমরা এখানে করছি যে ডেল্টা এক্স দিয়ে যে আমরা ভাগ করলাম, তার মানে এইটা আসলে কি রিপ্রেজেন্ট করে, এটা আসলে চেঞ্জ ইন হোল কনসেন্ট্রেশন পার ইউনিট টাইম। ঠিক আছে, এটা আসলে বেসিক্যালি ইন্ডিকেট করে চেঞ্জ ইন হোল কনসেন্ট্রেশন পার ইউনিট টাইম। ঠিক আছে, তো এই যে জিনিসটা যেটা আমরা এখানে যে এক্সপ্রেশনটা লিখলাম, এটাকে আমরা ডেল পি ডেল টি বলতে পারি। ঠিক আছে, এটা বুঝাই যাচ্ছে যে ডান দিকে যে সমান চিহ্ন ডান দিকে যে জিনিসটা আছে সেটার ইউনিটটা আমি কিছুক্ষণ আগে বলছি কি হবে, পার সেন্টিমিটার কিউব পার সেকেন্ড, অর্থাৎ যে হোলের যে কনসেন্ট্রেশন তার পরিবর্তন। ঠিক আছে, তার পরিবর্তন তো পার সেন্টিমিটার কি হবে প্রতি একক সময় পার সেকেন্ডে কি হচ্ছে, সেটাকে আমরা সিম্পলি হচ্ছে ডিপি ডিটি। ঠিক আছে, এভাবে ডিফারেন্সিয়াল ফর্মে লিখলাম। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে এখানে তো আমি হচ্ছে কারেন্ট ডেনসিটিটা আমি হচ্ছে কি হিসাব করলাম, তো আমাদের এই যে ভলিউমটা আছে, আবার ওই ছবিটাতে আমি একটু ফিরে যাই, এখানে আমরা যেটা বুঝলাম যে আসলে দুইখানে দুই ধরনের কারেন্ট ডেনসিটি যেহেতু আমি পাচ্ছি, সো এখানে আসলে একটা হোলের কনসেন্ট্রেশনে একটা পরিবর্তন হচ্ছে এই দুইটা সারফেসের অ্যাক্রসে, বা এই দুইটা সারফেসের মধ্যে যে জায়গাটা নিছি ওখানে আসলে একটা হোলের কনসেন্ট্রেশনে পরিবর্তন হচ্ছে। তো আমি ধরে নিলাম যে এই ভলিউমের মধ্যে কিছু রিকম্বিনেশনও হচ্ছে। আমি শুরুতেই বলে দিচ্ছি যে আমরা এই ডিরাইভেশনে ডিফিউশন আর রিকম্বিনেশন এই দুটা ইফেক্টকে আমরা কনসিডারেশনে নিব। তো আমাদের রিকম্বিনেশনের ফলে কি হয়, ক্যারিয়ার সংখ্যা কি বাড়ে না ক্যারিয়ার সংখ্যা কমে। এখানে রিকম্বিনেশনটাকে যদি কনসিডার করি তাহলে কি হবে, এই ইকুয়েশনের সাথে আমি ওই সাইডে লিখলাম না কারণ ওদিকে আসলে দেখাতে গেলে আমার একটু জায়গা শর্ট পড়বে, মাইনাস ডেল পি বাই টাউ পি। ঠিক আছে, এই যে ইকুয়েশনটা তার আপনারা ডান দিকে, আমি তো আমার ডান দিকে আসলে কাগজ নেই বলতে গেলে, মানে ওটা অন্য একটা কাগজ, তো আপনারা হচ্ছে যে এটার ডান পাশে লেখেন মাইনাস ডেল পি বাই টাউ পি। এই যে মাইনাস ডেল পি বাই টাউ পি যেটা আমি এখানে লিখলাম, এটা কি, এটা কিছুক্ষণ আগে কিন্তু বলছি, এটা হচ্ছে আমার রিকম্বিনেশন রেট, রিকম্বিনেশন রেট, এটাই আমার রিকম্বিনেশন রেট। আর কিছুক্ষণ আগে যে ইকুয়েশনটা দেখাইছিলাম সেই ইকুয়েশনটা আমার আসলে বেসিক্যালি হোলের জন্য ছিল, ইলেকট্রনের জন্য ছিল। এখন যে ইকুয়েশনটা দেখাচ্ছি সেই ইকুয়েশনটা হচ্ছে আমার ফর হোল, দ্যাটস ওয়াই আমি এখানে হচ্ছে ডেল পি আর টাউ পি নিয়েছি।
ঠিক আছে, তাহলে আমাদের টোটাল ইকুয়েশনটা কি দাঁড়ালো, আমি একটু আরেকটু ফ্রেশ করে জাস্ট লিখি অন্য একটা কাগজে। ইকুয়েশনটা এটা হলো আমাদের ইকুয়েশনের যে চেহারাটা। আচ্ছা, তাহলে আমরা যদি ডিফারেনশিয়াল ফর্মে চিন্তা করি যে as x টেন্ডস টু 0, ঠিক আছে, তাহলে আমরা জানেন যে আমরা যদি ডেরিভেটিভের যে ডেফিনিশন, ঠিক আছে, ডেরিভেটিভের যদি ডেফিনিশনের কথা যদি আমরা চিন্তা করি, আমাদের ডেরিভেটিভের ডেফিনিশন কিন্তু আপনারা হয়তো ছোটবেলায় পড়ে আসছেন, মানে ইন্টারমিডিয়েটে হয়তো পড়ে আসছেন, যে ডেরিভেটিভের ডেফিনিশন কিন্তু এটা। ঠিক আছে, এটা হচ্ছে আমার ডেরিভেটিভের ডেফিনিশন। পরেরটা যেটা ডেল্টা এক্স এর পার্টটা আসলে আগে আসে, ঠিক আছে, আর ডেল্টা এক্স ছাড়া যেটা ওটা পরে আসে, তাহলে বাই ডেফিনিশন হচ্ছে কি আমার ডেরিভেটিভের সংজ্ঞা। ঠিক আছে, তো আমরা যদি এই ডেল্টা এক্সটাকে যদি শূন্যের খুব কাছাকাছি ক্ষুদ্র ক্ষুদ্র একটা ডাইমেনশন যদি আমি বা একটা ডিফারেন্সিয়াল একটা ডাইমেনশন যদি আমি ধরে নিই, তাহলে উপরে ডেফিনিশন থেকে আমরা কি, উপরের লাইনটা থেকে আমরা এখন কি লিখতে পারি, যে ডেল পি ডেল টি সমান সমান মাইনাস 1/q ডেল জিপি অফ এক্স। আমি এটাকে জিপি অফ এক্স বললেও ভালো হয়, আচ্ছা যাক জিপি অফ জিপি বললাম, ডেল এক্স মাইনাস ডেল টি বাই টাউ পি। তো মাইনাসটা কেন আসছে, কারণ খেয়াল করে দেখেন বাই ডেফিনিশন এই যে ডিফারেন্সিয়াল টার্মটা সেখানে কিন্তু ওই এক্স প্লাস ডেল এক্স এটা টার্মটা আসলে আগে আছে, আর আমরা যে ইকুয়েশনটা এখানে লিখছি সেখানে ওই টার্মটা আছে পরে, এই জন্য জাস্ট একটা মাইনাস আসছে। ঠিক আছে, মানে এটা কিন্তু মাইনাস দিয়ে গুণ করলে আসলে এই জিনিসটা আমরা পাই। ওকে, আচ্ছা আরেকটা জিনিস যেটা আমি গতদিনও ডিরাইভেশনের সময় কাজে লাগিয়েছিলাম, যে আমার পিটা কি, টোটাল হোল কনসেন্ট্রেশনটা আসলে কি, এটা হচ্ছে কি আমার ইকুইলিব্রিয়ামের জন্য যে হোল কনসেন্ট্রেশন যেটা ছিল P0, তার সাথে হইতেছে আমার যে অ্যাডিশনাল বা এক্সেস যে ক্যারিয়ারটা সেটা। তাহলে আমরা যদি এটা পরিবর্তন যদি চিন্তা করি, পরিবর্তনটা তাহলে এরকম হবে। ঠিক আছে, তো এর মধ্যে আমরা যেটা বলতেছিলাম যে ইকুইলিব্রিয়ামের যে কনসেন্ট্রেশন P0 এটার কিন্তু সময়ের সাথে কোনো পরিবর্তন নাই। ঠিক আছে, এটা কিন্তু আমার জিরো, এই জিনিসটা আসলে বেসিক্যালি আমার জিরো। তার মানে আসলে ডেল পি সমান সমান আমরা কি বলতে পারি, ডেল পি সমান সমান হচ্ছে যে এক্সেস ক্যারিয়ারের যে রেট অফ চেঞ্জ, ওটাই আসলে আমার ডেল পি। বুঝা গেছে? তাহলে ফাইনালি আমরা এখানে লিখতে পারি যেটা, সেটা হইতেছে যে এক্সেস ক্যারিয়ারের যে পরিবর্তনটা বা এক্সেস হোল যেটা, এক্ষেত্রে এটা পরিবর্তন হচ্ছে মাইনাস 1/q ডেল জিপি ডেল এক্স মাইনাস যে এক্সেস হোল ডিভাইডেড বাই তার লাইফ টাইম। ওকে, আচ্ছা এই দুটো জিনিসকে কনসিডারেশন নিব, একটা হচ্ছে কি আমার যেটা ছিল ডিফিউশন ইফেক্ট, আর একটা হচ্ছে রিকম্বিনেশন, তাই না, ডিফিউশন এন্ড রিকম্বিনেশন, এই দুটোকে আমরা হচ্ছে কনসিডারেশন নিচ্ছি এই ডিরাইভেশনের সময়। তাহলে ডিফিউশনের জন্য ওই যে ডিফিউশনের যে ক্লাসটা ছিল লাস্টের আগে ক্লাসে, ওখানে কিন্তু আমি দেখিয়েছিলাম যে আমার এক্সপ্রেশনটা কি দাঁড়াবে, জেপি এর এক্সপ্রেশনটা দাঁড়াবে যে জেপি অফ এক্স এটা দাঁড়াবে, এটার জন্য একটা মাইনাস কিউ আসে সাথে সামনে। ঠিক আছে, ডেল পি ডেল এক্স, বা এটাকেও আমরা এইভাবে লিখতে পারি, ওই আগের মতো একই সেম আর্গুমেন্ট যেটাকে আমরা হচ্ছে কি টি এর রেসপেক্টে যে ডেরিভেটিভটা দেখেছি ওটা যদি আমি এক্স এর রেসপেক্টে নিই তাহলে এই জিনিসটা এরকম আসবে। ঠিক আছে, ওটা যদি আমরা এক্স এর এই যে কিছুক্ষণ আগে যে ডেরিভেটিভটা নিছি এটা যদি টি এর রেসপেক্টে না নিয়ে যদি এক্স এর রেসপেক্টে নেয়, সেখানেও কিন্তু সেম আর্গুমেন্ট, সেখানে হচ্ছে ইকুইলিব্রিয়ামে যে পরিবর্তন, ইকুইলিব্রিয়ামে আসলে পরিবর্তন হয় না কনসেন্ট্রেশনে স্পেসের সাথে। সো ওইটাকে আমি জিরো করে দিলে আমাদের যে টোটাল যে হোলের যে পরিবর্তন সেটা আসলে এক্সেস হোলের পরিবর্তনেরই সমান। ঠিক আছে, এই এই জিনিসটা এখানে ইউজ করা হচ্ছে আর কি, ওই টাইমের মতোই। তো আমরা যদি এখন এই লাইনটা, এই যে লাস্টে যে সর্বশেষ যে লাইনটা আমি পাইছি সেখানে যদি আমি যদি বসাই দিই, তাহলে আমার ফাইনালি ইকুয়েশনটা দাঁড়ায় হলো এরকম, -1/q। তো আমরা যদি এই ডেরিভেটিভ টার্মের ভিতরে যদি বসাই তাহলে কি আসে, -q ডিপি, এখানে কিন্তু ডাবল ডেরিভেটিভ চলে আসে।
ঠিক আছে, এখানে একটা ডাবল ডেরিভেটিভ চলে আসে, কারণ জেপি অলরেডি এক ডেরিভেটিভের মধ্যে আছে, আবার জেপি এর ভিতরে আরেকটা ডেরিভেটিভ আছে। তাহলে আমি যদি এটা এখানে বসাই তাহলে এটা কি হবে, ডাবল ডেরিভেটিভ হয়ে যাবে। আর এই কিউ কি হবে, কাটাকাটি হবে, আর মাইনাস মাইনাসে কি হয়ে যাবে, আমার প্লাস হয়ে যাবে। তাহলে আমার ডেল ডেল টি অফ এক্সেস ক্যারিয়ারের যে পরিবর্তনের রেট, সেটা আমরা বলতেছি ডিপি ঠিক আছে। তো এটাই হচ্ছে আমার যে ইয়াটা কন্টিনিউটি ইকুয়েশন ফর হোল, এটাই হচ্ছে আমার কন্টিনিউটি ইকুয়েশন ফর হোল, এটাই হচ্ছে আমার হোলের জন্য যে কন্টিনিউটি ইকুয়েশনটা ছিল। তো আমি এতক্ষণ পর্যন্ত যে আলোচনা যেখানে করেছি, যা যা কিছু করছি ওর মধ্যে হচ্ছে কিউ এর জায়গায় যদি আমি মাইনাস কিউ বসাই, ঠিক আছে, আর জেপি বা জেপি এর জায়গায় যদি জে এন বসাই, আর ডেল পি এর জায়গায় ডেল এন বসাই, তাহলে আসলে সেম জিনিসটা আমরা আসলে ইলেকট্রনের জন্য আমরা কিন্তু বলতে পারি। ঠিক আছে, তো ফর ইলেকট্রন আমরা যেটা বলবো, এটা ছিল হোলের জন্য। সো ইলেকট্রনের জন্য কি হবে জিনিসটা, এবার হচ্ছে ডেল এন বাই টাও এন আসবে, এটা হচ্ছে আমার ইলেকট্রনের জন্য। ঠিক আছে, মানে একটা প্রতিপাদন করলে আসলে আরেকটা কিন্তু ওখান থেকে কিছু চলে আসে, আলাদা কিন্তু ডিরাইভেশন আসলে প্রয়োজন পড়ে না, কারণ হচ্ছে জাস্ট কিউ এর জায়গায় মাইনাস কিউ হবে। ঠিক আছে, আসলে এখানে যেটা হতে পারে, যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এখানে একজনের প্রশ্ন করতে পারেন এখানে কোনো জায়গায় সাইন চেঞ্জ হয় না কেন। এটা আমি একটু বলি যে ইলেকট্রনের জন্য আমি যদি এই যে ইকুয়েশনটার দিকে তাকাই, ইলেকট্রনের জন্য এখানে কিন্তু মাইনাস কিউ থাকবে না, প্লাস কিউ থাকবে। ঠিক আছে, ইলেকট্রন যদি থাকে তাহলে আমি যদি এখানে কিউ এর জায়গায় মাইনাস কিউ বসাই তাহলে এখানে কি প্লাস হয়ে যাচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে কি, ইলেকট্রনের জন্য কিন্তু ডিফিউশন ইকুয়েশনে কিন্তু মাইনাস ছিল না, প্লাস ছিল। তাহলে ওখানেও প্লাস এখানেও প্লাস, দুটো প্লাস মিলে কিন্তু সেই প্লাস থাকছে। এখানে যেমন দুটো মাইনাস মিলে প্লাস হয়ে যাচ্ছে, ইলেকট্রনের জন্য দুটো প্লাস মিলে প্লাসই হবে। ঠিক আছে, এটা আপনারা ইলেকট্রনের জন্য একটা চিন্তা করে দেখতে পারেন। আমি হোলের জন্য, মানে আপনাদের বইয়ে যেটা আছে হোলের জন্য ডিরাইভ করা আছে, সো আমি হোলের জন্য আসলে দেখি না। তো এটা সিগনিফিকেন্সটা মানে এটা এরপরে কি বের হবে, এটা বের করতে চাইতেছি কি এটা দিয়ে? এটা দেখেন, মানে এটা পরের যে টপিকটা ওখান থেকে আপনি দেখতে পারবেন আসলে কন্টিনিউটি ইকুয়েশন। এই কন্টিনিউটি ইকুয়েশনটা আসলে খুব ইম্পর্টেন্ট ডিভাইসের মডেলিং এর জন্য, কন্টিনিউটি ইকুয়েশনটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, মানে এখানে বেসিক্যালি যেটা হচ্ছে যে ইভেন তারপরের টপিকে আমরা এটা ইউজ করলে আসলে কিছুটা ধারণা আপনি পাবেন। হ্যাঁ, আমরা এখান থেকে ধরেন ক্যারিয়ার কনসেন্ট্রেশন গুলো আমরা ক্যালকুলেট করতে পারি। বুঝতে পারতেছেন এই ইকুয়েশনের মধ্যে কি আছে, ক্যারিয়ার কনসেন্ট্রেশনের জন্য আমরা যদি এটাকে সলভ করি, ক্যারিয়ার কনসেন্ট্রেশন সময়ের সাথে বা স্পেসের সাথে তার কি পরিবর্তন হচ্ছে সেটা কিন্তু আমরা ইজিলি এখান থেকে ক্যালকুলেট করতে পারি। আমি একটা জিনিস জাস্ট হচ্ছে গিয়ে বলি, সেটা হচ্ছে আপনারা এখানে অনেকে মনে প্রশ্ন জাগতে পারে যে আমাদের সিস্টেমে তো খালি যে ডিফিউশন আর রিকম্বিনেশন হবে এমন তো নাই, আমার কিন্তু দুটা জিনিস আমি বাদ দিছি, একটা হচ্ছে কি ড্রিফট, এটাও বাদ দিছি, আর হচ্ছে কি জেনারেশন, এটাও কিন্তু আমি বাদ দিয়েছি। তাহলে ওই জেনারেশন এবং ড্রিফট, ঠিক আছে, ড্রিফট মানে কি যে আমার এখানে একটা ইলেকট্রিক ফিল্ড প্রেজেন্ট আছে, ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করার ফলে যে আমার যে ক্যারিয়ার যে মুভমেন্ট হয় সেটা হচ্ছে আমার ড্রিফট। তো সেই ড্রিফট যদি আমার এখানে থাকে, যে আমি যে ছবিটা দেখিয়েছি সেই ছবিটাতে আমি একটু ফেরত যাই, এখানে যদি কিছু ড্রিফট থাকে, ইলেকট্রিক ফিল্ডের ফলে কিছু ড্রিফট হয়, এবং এই ভলিউমের মধ্যে যদি রিকম্বিনেশনের পাশাপাশি কিছু জেনারেশনও যদি হয়, তাহলে আমাদের ইকুয়েশনটা আসলে কিরকম হয়। এটা জাস্ট আমি ডিরাইভেশন দেখাবো না, জাস্ট হচ্ছে আমি বলি চেহারাটা কিরকম হবে, যে ফর হোলের জন্য এই জিনিসটা এরকম হবে। এটা আছে হোল, হোলের জন্য আমার এক্সপ্রেশনটা এরকম আসবে। এখানে খেয়াল করে দেখেন দুটো অ্যাডিশনাল পার্ট আছে এখানে। আমি যদি বক্স করে দেখাই যে এতটুকু পার্টটা আমরা হচ্ছে কি আমার ড্রিফটের ফলে চলে আসছে, এটা হলো অতিরিক্ত পার্ট ড্রিফটের ফলে যেটা আসছে। ঠিক আছে, আর যেটা হচ্ছে কি এখানে একটা জেনারেশন টার্ম চলে আসছে, যেটাকে আমি প্লাস আকারে দেখেছি, কারণ জেনারেশনের ফলে আসলে ক্যারিয়ারের সংখ্যা বাড়ে, এই জিনিসটা আমার অতিরিক্ত চলে আসে। ঠিক আছে, এটা হচ্ছে আমার ড্রিফটের জন্য আসছে ওই বক্সের অংশটা, আর এটা হচ্ছে আমার জেনারেশন, এই অতিরিক্ত অংশটুকু চলে আসবে। ঠিক আছে, আর অনুরূপভাবে আমরা আসলে ইলেকট্রনের জন্য বলতে পারি, ইলেকট্রনের জন্য জাস্ট এন এর জায়গায় সব পি হবে, বুঝতে পারতেছেন, আর এখানে মাইনাসের জায়গায় প্লাস হবে ইলেকট্রনের জন্য।
ঠিক আছে? তো কারো যদি একটু দেখার ইচ্ছা আছে, কারণ এই কন্টিনিউটি ইকুয়েশনটা বিশেষ করে ডিভাইস মডেলিং এ অনেক জায়গায় কিন্তু কাজে লাগে। ঠিক আছে? বুঝতেই পারতেছেন এখানে আমরা কিসের জন্য সলভ করতেছি। এখানে আসলে আমরা ক্যারিয়ার কনসেন্ট্রেশনের জন্য সলভ করতেছি। ডিভাইসে কোনো একটা জায়গায় ক্যারিয়ার কনসেন্ট্রেশন কিরকম হবে সেটাকে আমরা স্পেসের ফাংশন হিসেবে, টাইমের ফাংশন হিসেবে, যে ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস এর জন্য আমরা দেখাই। মেইনলি আসলে স্পেসের ফাংশন হিসেবেই দেখি স্টেডি স্টেট অ্যানালাইসিস এর জন্য। সেভাবে করে কিন্তু আমরা এই কোশ্চেনটাকে সলভ করে আমরা এগুলোকে কাজে লাগাতে পারি। তো এটা যাদের দেখার ইচ্ছা আছে যে এই কোশ্চেনটা কিভাবে আসে তাদের জন্য আমি একটু বলে দিই। এটা হচ্ছে কি, আপনারা নিম্যানের যে বইটা আছে, নিম্যানের বইয়ের 6.2.2, ঠিক আছে, পেজ 199 থেকে 200, এই পেজের মধ্যে আপনারা এই জিনিসটা দেখতে পারেন ক্যালকুলেশনটা কিভাবে এটা আসছে আর কি। মানে যদি আমরা ড্রিফট এবং জেনারেশন এটাকেও যদি আমরা কনসিডারেশন করি, কারণ হচ্ছে আমরা নেক্সট দিন একটা টপিক আলোচনা করবো হয়তো অ্যাম্বাইপোলার ট্রান্সপোর্ট, সেই সময় কিন্তু আমার এই পার্টটুকু লাগবে। ওই আমরা যে খালি ডিফিউশন আর রিকম্বিনেশন যে দেখিয়েছি খালি ততটুকু না, আমার হচ্ছে কি এই পার্টটুকু আমার তার সাথে কিন্তু লাগবে, এই জন্য আর কি এই জিনিসটা বলে দাও। আমাদের নেক্সট যে টপিকটা আমরা আলোচনা করব, সেই টপিকটা আমি নেক্সট একটা টপিক আলোচনা শুরু করতেছি। সেটা হচ্ছে এই যে ইকুয়েশনটা আমরা ইউজ করলাম, এই ইকুয়েশনের আমরা ইউজটা একটু দেখি। ঠিক আছে? এই টপিকটা হচ্ছে ট্রিটম্যানের 4.4.4, টপিকের নাম হচ্ছে স্টেডি স্টেট ক্যারিয়ার ইনজেকশন। ঠিক আছে? তো এখানে এই স্টেডি স্টেট কথাটাকে আমি একটু আন্ডারলাইন করতে চাই, কারণ আমরা যে বিভিন্ন ধরনের এক্সপ্রেশন লিখি, বিভিন্ন কিছুকে যে জিরো বলি বা ইয়া করি, এগুলো আসলে কিন্তু এই শব্দগুলোর কারণে। ঠিক আছে? আপনাদের যদি খেয়াল থেকে থাকে যে গতদিন আমরা প্রথম যে এক্সপ্রেশনটা ছিল ওখানে আমরা আসলে ট্রানজিয়েন্ট একটা পার্ট দেখিয়েছিলাম, সময়ের সাথে একটা পরিবর্তন দেখেছি। ঠিক আছে? আবার তারপরে যে এটা হচ্ছে জেনারেশন রেট যখন ক্যালকুলেট করছি তখন স্টেডি স্টেট ছিল বলে আমরা কি করছি, যে রিকম্বিনেশন রেট আর জেনারেশন রেটকে সমান ধরে নিয়েছি। সো আমাদের আসলে এই কথাগুলোর কারণে কিন্তু আমাদের ডিরাইভেশনের যে অ্যাপ্রোচ, যে আমরা যে লাইনগুলো লিখি সেগুলো কিন্তু পরিবর্তন হয়। তো স্টেডি স্টেট কথাটার অর্থই হচ্ছে গিয়ে সিস্টেমে কোনো ট্রানজিয়েন্ট পার্ট নাই। মানে এই যে আমরা আহ, যে ইকুয়েশনটা আমরা এখানে দেখালাম, আমি যদি ইকুয়েশনটা তার একবার একটু ফেরত যাই, কন্টিনিউটি ইকুয়েশন খেয়াল করে দেখেন, কন্টিনিউটি ইকুয়েশনের মধ্যে কিন্তু আপনার টাইমের সাথে একটা ভেরিয়েশনের একটা পার্ট আছে, আবার স্পেসের সাথে একটা ভেরিয়েশনের পার্ট আছে। এটা কোনটা কখন কাজে লাগায়? এই টাইমের সাথে ভেরিয়েশন আপনি যদি ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস করেন, ঠিক আছে, ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস করেন, ট্রানজিয়েন্ট মানে তো বোঝেন যে একটা সিস্টেম কি করে, ট্রানজিয়েন্টের মধ্যে দিয়ে কিন্তু সে স্টেডিতে আসে। আপনি যখন সুইচ অন করেন সে কিন্তু সাথে সাথে স্টেডি স্টেটে যায় না, একটা ট্রানজিয়েন্টের মধ্যে দিয়ে তারপর সে হচ্ছে স্টেডিতে যায়। ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস করলে কিন্তু এই টাইমের সাথে যে ভেরিয়েশন সেই পার্টটাকে কিন্তু কনসিডার করতে হবে। ঠিক আছে? আর যদি আপনি স্টেডি স্টেট নিয়ে যদি কাজ করেন, মানে আপনি ধরে নিচ্ছেন সিস্টেমটা স্টেডি স্টেটে পৌঁছে গেছে, ঠিক আছে, তখন কিন্তু এই ট্রানজিয়েন্ট পার্টটাকে জিরো ধরে নিতে হয়। তখন হচ্ছে কি স্পেসের সাথে ভেরিয়েশন আর বাকি যে অন্য যা কিছু আছে সেগুলোকে নিয়ে কিন্তু কাজ করতে হয়। কথা বুঝা গেছে? তো এখানে যে আমি যে টপিকটা শুরু করছিলাম সেই টপিকটাতে আমরা শুরুতেই বলে দিচ্ছি যে আমরা হচ্ছে কি স্টেডি স্টেট আমরা অ্যাসিউম করতেছি, বা স্টেডি স্টেট ক্যারিয়ার ইনজেকশন। সো স্টেডি স্টেট মানে হচ্ছে কি সেখানে কোনো ট্রানজিয়েন্ট স্যার পার্ট নাই। তো যেটা বলতেছি যে স্টেডি স্টেট কথাটার অর্থই হচ্ছে যে সিস্টেমটা সেটেল হয়ে গেছে। সো সময়ের সাথে তার কোনো ভেরিয়েশন নাই। ঠিক আছে? কনসেন্ট্রেশন গুলো কোনো ভেরিয়েশন নাই, বা আমরা বলতে পারি যে আমার ট্রানজিয়েন্ট পার্টটা, টাইমের পার্টটা আমার জিরো ধরে নিতে হবে। তাহলে এই যে কিছুক্ষণ আগে যে আমরা যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা লিখেছিলাম ফর হোল, তাহলে এটা কি দাঁড়াবে? আমি যদি হোলের জন্য যদি দেখাই, আমি খালি হোলের জন্য এটাই দেখাইলাম। ঠিক আছে? সেটা দাঁড়ায় এরকম। ঠিক আছে? ওই যে বাম সাইডের অংশটা আমার জিরো হয়ে যাচ্ছে। আমি যদি স্টেডি স্টেট কথাটা বলি, তাহলে এখান থেকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কি এই ডেরিভেটিভ ইকুয়েশনটাকে আপনারা হয়তো মনে আছে কিভাবে সলভ করতে হয় হোমোজেনিয়াস ইকুয়েশন। আমি তারপরে জাস্ট আরেকটু স্মরণ করে দিচ্ছি। আচ্ছা, এটাকে আরেকটা স্টেপ লিখি এভাবে, ডিপি দিয়ে আমি ভাগ করলাম উভয় পক্ষকে। ঠিক আছে? ডিপি টাউ পি বলতেছি ইকুয়ালস টু 0। ঠিক আছে? আচ্ছা, এখানে একটা জিনিস সেটা হচ্ছে এই ডিপি আর টাউ পি এটাকে আমরা বলতেছি এলপি স্কোয়ার। ঠিক আছে? এলপিটা কি জিনিস সেটা আমি একটু কিছুক্ষণ পরে আশা করি ক্লিয়ার করব। এটা হচ্ছে আমার একটা নতুন কনসেপ্ট, এটাকে আমরা বলতেছি ডিফিউশন লেন্থ। হ্যাঁ, বা আমরা এটাকে বলতেছি এভারেজ
distance covered before recombination। কোন একটা ক্যারিয়ার রিকম্বাইন করার আগে এভারেজ যে ডিসটেন্সটা কভার করে সেটাই হচ্ছে আমার ডিফিউশন লেন্থ। ওকে, হোলের ক্ষেত্রে আমরা যেটাকে বলতেছি এলপি, পিটা আসলে হোল ডিনোট করতেছে। তাহলে দেখেন আমাদের এই যে ইকুয়েশনটা তাহলে এখন ইকুয়েশনের চেহারাটা কিরকম দাঁড়ায়। এলপি স্কয়ার ইকুয়ালস টু 0। ঠিক আছে, তো আপনাদের যদি ডেরিভেটিভ ইকুয়েশন সলভ করা মনে থাকে এই জিনিসটাকে আমরা একটু জাস্ট দেখাই আপনাদের যে এই জিনিসটাকে আমরা এভাবে লিখি। হ্যাঁ, এভাবে আপনাদের মনে আছে হয়তো আপনারা ওডি যখন করছিলেন। হ্যাঁ, এবং আমরা যদি ডি এর জন্য যদি সলভ করি তাহলে ডি এর আমরা এখানে কি পাচ্ছি প্লাস মাইনাস, মানে বেসিক্যালি হচ্ছে যে ডি স্কয়ার মাইনাস 1/lp স্কয়ার এটা সমান সমান আমরা 0 সেট করি, তারপর আমরা ডি সমান সমান বলতেছি প্লাস মাইনাস 1/lp। ঠিক আছে, প্লাস মাইনাস 1/lp, এবং এখান থেকে আমরা যেটা বলি সেটা হচ্ছে যে এই ইকুয়েশনে তাহলে সলিউশন কি হবে, যেহেতু এটা এক্স এর ভেরিয়েবল, সো আমরা যদি ডেল পি এর জন্য যদি সলভ করি ইকুয়েশনটা জেনারেল সলিউশন হবে এই আকারে, ই টু দি পাওয়ার একটা হবে প্লাস এক্স বাই এলপি আর একটা হবে মাইনাস দিয়ে। ঠিক আছে, যেহেতু দুইটা আসছে এরকম। এটা যদি আপনারা একটু ওডি যেটা ছিল আপনাদের হোমোজেনাস ইকুয়েশন সলভ করা, এটা হয়তো দেখাইছে আপনাদের ক্লাসে অনেক দেখানো হয়েছে, তো ওখান থেকে আসলে জিনিসটা আসছে। আমি তারপরে জাস্ট একটু ভেঙে ভেঙে দেখাইলাম জিনিসটা এখানে কেন এভাবে আসে। ঠিক আছে, এরকম যে দুটা রুট আছে দুটাই হতেছে আমরা এক্সপোনেন্টের পাওয়ার হিসাবে লিখি, মানে ই টু দি পাওয়ার ধরেন n1x ই টু দি পাওয়ার m2x এরকম আকারে আমরা ধরে লিখলাম। ওকে, তো এটা হচ্ছে কি আমাদের যে জেনারেল যে সলিউশনটা, যেটা কিছুক্ষণ আগে আমরা যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা দেখালাম তার সলিউশন হচ্ছে কি এরকম আসে। এখন এই C1 C2 এটা আমরা ক্যালকুলেট করব বাউন্ডারি কন্ডিশন থেকে। আচ্ছা, আমাদের বাউন্ডারি কন্ডিশন এখানে বেসিক্যালি দুইটা, একটা হচ্ছে x ইকুয়ালস টু 0, মানে যেখানে হচ্ছে গিয়ে আপনার ক্যারিয়ারটা ইনজেক্ট হইছে। ঠিক আছে, যে পয়েন্ট থেকে আপনি ক্যারিয়ার ইনজেক্ট করছেন সেটা হচ্ছে আপনার x ইকুয়ালস টু 0। সেখানে আমার যে ক্যারিয়ারটা সেই ক্যারিয়ারটাকে আমরা বলতেছি ডেল অফ পি। ঠিক আছে, এই নোটেশন আপনাদের বই লেখা আছে যে যেখানে আমরা ক্যারিয়ারটা ইনজেক্ট করা হয়েছে সেখানে আমার যে ক্যারিয়ার কনসেন্ট্রেশন, যে এক্সেস ক্যারিয়ার কনসেন্ট্রেশন হচ্ছে ডেল পি, এইভাবে ডিনোট করা হয়েছে। আর যে জায়গা থেকে আপনার হচ্ছে কি আপনি ইনজেক্ট করেছেন সেখান থেকে যদি বহু দূরে চলে যান, অনেক দূরে যদি চলে যান, অর্থাৎ ইনফিনিটিতে চলে যান, তাহলে আমার এই ক্যারিয়ার কনসেন্ট্রেশনটা, এই এক্সেস ক্যারিয়ার কনসেন্ট্রেশনটা নাই হয়ে যায় ডিউ টু রিকম্বিনেশন। অর্থাৎ যে জায়গায় আমি ইনজেক্ট করলাম, ঠিক আছে, যেমন আমি যদি একটু সারফেস দিয়ে যদি বলি, ওই যে ছবিটা আজকে শুরুতে দেখালাম কথার কথা, এই যে ছবিটার কথা যদি আমি একটু বলি, এই ছবিটার আমি হতেছে ধরেন বাম দিক থেকে হতেছে আমি ক্যারিয়ার ইনজেক্ট করা শুরু করলাম। ঠিক আছে, তো এটা হলো আমার এক্স ইকুয়ালস টু ধরেন 0, যেখান থেকে আমি ক্যারিয়ার ইনজেক্ট করলাম সেখান থেকে যদি বহু দূরে আমি যদি চলে যাই তাহলে আমার কোনো ক্যারিয়ার আর থাকবে না, রিকম্বিনেশনের ফলে সবগুলো ক্যারিয়ারই আমার আসলে শেষ হয়ে গেছে বলে আমি ধরে নিই। ঠিক আছে, তো এক্স টেন্ডস টু যখন ইনফিনিটি, অর্থাৎ ইনফিনিটিতে গেলে আমার এই এক্সেস ক্যারিয়ার থাকছে না বলে আমরা ধরে নিচ্ছি। আচ্ছা, আমি এই সেকেন্ড কন্ডিশনটা যেটা আমি বসাইলাম, সেকেন্ড যে বাউন্ডারি কন্ডিশন আছে সেটাকে যদি আমি ওই ইকুয়েশনে যদি বসাই তাহলে কি আসে, 0 সমান সমান কি আসে, আমি যদি এক্স এর জায়গায় যদি ইনফিনিটি বসাই C1 ই টু দি পাওয়ার এখানে আসে ইনফিনিটি বাই এলপি প্লাস C2 ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি বাই এলপি। ঠিক আছে, তা ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি কিন্তু আসলে 0, ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি এই জিনিসটা কিন্তু আসলে বেসিক্যালি 0 হয়। হ্যাঁ, কারণ মাইনাস থাকলে আপনি জানেন যে জিনিসটা আসলে নিচে চলে যাচ্ছে, তার মানে আসলে C2 একটা বিশাল বড় সংখ্যা দিয়ে ভাগ হচ্ছে, সো এই পার্টটা আসলে 0। তার মানে আপনার বেসিক্যালি কি দাঁড়ায়, যদি এই পার্টটা যদি আমার 0 হয়ে যায় তার মানে এটা তো 0 না, এই যে ই টু দি পাওয়ার যে পার্টটা এটা তো 0 হতে পারবে না, তার মানে অবশ্যই আমার C1 কি কিন্তু 0 হতে হবে। এখান থেকে যেটা বোঝা যায় যে C1 টা আমার অবশ্যই তাহলে 0 হবে, তার মানে এখানে যে এই যে ইকুয়েশন আছে প্রথম যে কোএফিশিয়েন্ট C1 এটা কিন্তু আসলে 0, মানে প্রথম পার্টটা আসলে নাই, এটা থাকা সম্ভব না। ঠিক আছে, আচ্ছা, এবার সেকেন্ড যেটা আছে x ইকুয়ালস টু 0 তে যেটা ছিল ডেল পি x সমান সমান ডেল পি, এটা যদি আমরা যদি ইকুয়েশনে বসাই তাহলে আমার কি দাঁড়ায়,
তাহলে আমার দ্বারাই ডেল পি সমান সমান এই যে ইকুয়েশনটা যেটা আমরা এখানে শুরুতে যেটা লিখলাম সেখানে যদি আমরা বসাই, তাহলে এখানে C1 এর পার্টটা অর্থাৎ প্রথম পার্টটা কিন্তু আমার নাই, তাহলে থাকি হলো আমার C2 এর পার্ট, C2 e টু দি পাওয়ার মাইনাস 0/LP। ঠিক আছে, তাহলে e টু দি পাওয়ার 0 মানে কি? e টু দি পাওয়ার 0 মানে কিন্তু আসলে 1, এই পার্টটুকু হলো আমার 1, এই যে e এর পার্টটা 1, তার মানে কি যে ডেল পি সমান সমান C2 ইনটু 1 বাই বা C2 বা অর্থাৎ C2 এর ভ্যালু হইতেছে আমার ডেল পি। ঠিক আছে, আমার এই C2 এর ভ্যালুটাই হইতেছে আমার কি ডেল পি। ঠিক আছে, তাহলে আমার ফাইনালি যে এই দুটো বাউন্ডারি কন্ডিশন, যেহেতু আমার দুটো আননোন কোএফিসিয়েন্ট ছিল, দুটো বাউন্ডারি কন্ডিশন বসিয়ে আমার ফাইনাল ইকুয়েশনটা দাঁড়ায় হলো এরকম, মাইনাস এক্স বাই এল পি। বুঝা গেছে? তাহলে এই যে ইকুয়েশনটা বুঝতে পারতেছেন, এটা একটা এক্সপোনেনশিয়াল ফাংশন, এক্সপোনেনশিয়ালি ডিকেইং একটা ফাংশন আসছে। এটাকে যদি আমি প্লট করি তাহলে আসলে কিরকম দেখেন, এটা একটু দেখাই গ্রাফিক্যালি। আমরা যদি এখানে হচ্ছে কি আমরা স্পেসের সাথে ভেরিয়েশনটা নিছি, টাইমের সাথে কোনো ভেরিয়েশন নিচ্ছে না, যেহেতু ধরে নিচ্ছি স্টেডি স্টেট মানে হচ্ছে আমার ট্রানজিয়েন্ট কোনো পার্ট থাকবে না। ঠিক আছে, তাহলে এটা কিরকম হবে দেখতে, এটা যদি আমার x ইকুয়ালস টু 0 হয় এই অংশটা, তাহলে এই জিনিসটা এরকম এক্সপোনেনশিয়ালি এরকম ডিকেইং হবে, যেখানে x ইকুয়ালস টু 0 তে এটা ভ্যালু হচ্ছে কি ডেল্টা পি। ওকে, এটা হচ্ছে আমার এক্সেস ক্যারিয়ারের যে চেহারাটা বা ভ্যারিয়েশনটা উইথ রেসপেক্ট টু এক্স বা স্পেসের সাথে তার ভ্যারিয়েশন হচ্ছে এটা এরকম হবে, অর্থাৎ যে জায়গায় x ইকুয়ালস টু 0 তে এই জায়গায় হচ্ছে জিনিসটা ইনজেক্ট করা হচ্ছে, এই জায়গাটা ইনজেক্ট করা হচ্ছে, ওইখানে হচ্ছে গিয়ে আমার ক্যারিয়ার কনসেন্ট্রেশনটা এক্সেস ক্যারিয়ার কনসেন্ট্রেশন ম্যাক্সিমাম থাকবে, তারপর আপনি যত ডান দিকে যাবেন রিকম্বিনেশনের ফলে ক্যারিয়ার তত কি হতে থাকবে, কমতে থাকবে, কমতে 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 একসময় বহু দূরে চলে গেলে আর ক্যারিয়ার কনসেন্ট্রেশন থাকবে না, এই কার্ভটা বহু দূরে গেলে জিরোর সাথে কিন্তু মিশে যাচ্ছে। ঠিক আছে, তো আপনাদের বইয়ে যে কার্ভটা আছে সেটা হচ্ছে কি বেসিক্যালি হচ্ছে টোটাল যে হোল কনসেন্ট্রেশন পি অফ এক্স, পি অফ এক্স সমান কি পি জিরো প্লাস ডেল পি অফ এক্স, তাই না? তাহলে এটাকে যদি আমি ওয়াই, এবার যদি আমরা আমরা এখানে ওয়াই এক্সিস হচ্ছে কি এক্সেস ক্যারিয়ারটা প্রথমে যে কার্ভটা আঁকলাম সেখানে এক্সেস ক্যারিয়ারটা দেখেছি, আর টোটালটার জন্য যদি আমি নিই তাহলে জিনিসটা হবে এরকম, এটা ধরেন আমার পি জিরো, এই পয়েন্টটা হচ্ছে আমার পি জিরো প্লাস ডেল্টা পি, এটা হচ্ছে আমার x ইকুয়ালস টু 0। অর্থাৎ এখানে জাস্ট কি হয়েছে বুঝতে পারতেছেন, এই কার্ভটা আর আগের কার্ভটার মধ্যে পার্থক্য কি, জাস্ট একটা p0 অ্যাড করা হয়েছে। তো p0 অ্যাড করা হওয়ার অর্থ হচ্ছে যে এই কার্ভটা জাস্ট p0 পরিমাণ উপরের দিকে শিফট হবে। দেখেন এই কার্ভটা হচ্ছে কি 0 থেকে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু এটা কিন্তু p0 তে শেষ হচ্ছে। তো এই কার্ভের সিগনিফিকেন্স কি, যে আমার টোটাল যে ক্যারিয়ার যে হোল কনসেন্ট্রেশনটা সেটা হচ্ছে যেখানে ইনজেক্ট হয়েছে হোল সেখানে হচ্ছে বেশি, তারপর আপনি যত হচ্ছে ডান দিকে যেতে থাকবেন রিকম্বিনেশনের ফলে এক্সেস পার্টটা আস্তে আস্তে কমতে থাকবে, কমতে কমতে একসময় যখন এক্সেস পার্টটা নাই হয়ে যাবে তখন খালি ওই ইকুইলিব্রিয়াম থার্মাল ইকুইলিব্রিয়ামের জন্য যে হোল কনসেন্ট্রেশনটা আছে খালি সেটাই কিন্তু থেকে যাবে, অর্থাৎ টোটাল হোল কনসেন্ট্রেশনটা কি হবে তখন থার্মাল ইকুইলিব্রিয়ামে হোল কনসেন্ট্রেশনের সমান হবে। এই যে অতিরিক্ত পার্টটুকু T0 এর উপরে অতিরিক্ত পার্টটুকু আর ইনফিনিটিতে গিয়ে থাকবে না। নাই, আচ্ছা আমি এখানে আরেকটা জিনিস একটু জাস্ট আপনাদেরকে ইনসাইট দিই, সেটা হচ্ছে যে কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে এলপি, যেটাকে আমরা বলতেছিলাম ডিফিউশন লেন্থ। ঠিক আছে, ডিফিউশন লেন্থ তার মানে হচ্ছে আমরা ধরে নিচ্ছি যে এই যে ডিফিউশন লেন্থ পরিমাণ ডিসটেন্স সে হচ্ছে রিকম্বিনেশন ছাড়া সেফলি কভার করতে পারে, মানে কোনো একটা ডাইমেনশন যদি আমার ডিফিউশন লেন্থ হচ্ছে যদি কম হয় তাহলে আমরা ধরে নিতে পারি যে ওখানে কোনো আসলে রিকম্বিনেশন এফেক্টটাকে আমরা আসলে ইগনোর করতে পারি। আর কোনো একটা ডাইমেনশন যদি আমার ডিফিউশন লেন্থ হচ্ছে যদি বড় হয়, হ্যাঁ মনে করেন যে আমি একটু জাস্ট একটা ছবি দেখে আঁকানোর চেষ্টা করি, এক্স ইকুয়ালস টু 0 তে হচ্ছে আমার ক্যারিয়ারটা ইনজেক্ট হচ্ছে, এখানে হচ্ছে কি আমার ক্যারিয়ারটা ইনজেক্ট করা হচ্ছে। ঠিক আছে, তো এটা ধরেন হচ্ছে আমার এলপি। ঠিক আছে, এটা হচ্ছে আমার এলপি, তা এতটুকু ডিস্টেন্সের মধ্যে আমরা হচ্ছে কি ওই রিকম্বিনেশনটাকে ইগনোর করতে পারি, মানে এই আমরা বলতেছি যে এই ডিস্টেন্সটুকু হচ্ছে কোনো রিকম্বিনেশন ছাড়াই সে এভারেজে সে কভার করতে পারে। এরপরে এরপরে যে ডিস্টেন্স অংশটুকু এখানে হচ্ছে কি আমরা ধরে নিচ্ছি যে রিকম্বিনেশনের ফলে আমার সিগনিফিকেন্টলি ক্যারিয়ার কনসেন্ট্রেশন কমে যাবে, যে কিছুক্ষণ আগে কিন্তু দেখানো হয়েছে যে কি হচ্ছে যে ক্যারিয়ার কনসেন্ট্রেশনটা আমার এক্সপোনেনশিয়ালি কমে যাচ্ছে ডিউ টু রিকম্বিনেশন। বুঝা গেছে?
তো আচ্ছা, এখানে আসলে বেসিক্যালি যেটা হচ্ছে, আমি যদি এই কোয়েশনটা দেখাই, যে এই কোয়েশনটা এখানে আমি লিখছিলাম, এখানে যদি এক্স এর ভ্যালু যদি আপনি এলপি যদি বসান, ঠিক আছে, এলপি যদি আপনি বসান, তাহলে আপনি দেখবেন যে এখানে মোটামুটি আপনার হচ্ছে 36.7% মতো আপনার ক্যারিয়ার থেকে যায়। হ্যাঁ, 36% বা এরকমই আর কি, মোটামুটি এরকম সংখ্যক ক্যারিয়ারই আপনার এখানে থেকে যায় আর কি। আর বাকিটুকু আসলে থাকে না বললেই চলে। 36.7 বা 36.8 এত পার্সেন্ট ক্যারিয়ার বা এত পার্সেন্ট আসলে হোল থাকে। ওই যে আপনাদের মনে আছে যে আমরা যে কাট অফ ফ্রিকোয়েন্সি যে ডেফিনেশন দিচ্ছি ফিল্টার বানানোর সময়, কোনটাকে বলা হয়েছে? যখন আমার ম্যাক্সিমাম যে ভোল্টেজ সেটা কি হয়ে যায় 70.7% এর নিচে নেমে যায়, যেই ফ্রিকোয়েন্সির পর থেকে, সেটাকে আমরা কাট অফ বলি। এটাকে শর্ট অফ ভাবে চিন্তা করতে পারি। ক্যারিয়ার কনসেন্ট্রেশন টোটালি জিরো হয়ে যায় না, বা আমরা বলি যে যখন এত পার্সেন্টের নিচে যখন নেমে যায়, ঠিক আছে, অর্থাৎ 63% ক্যারিয়ার যখন হচ্ছে কি আমার রিকম্বাইন করে যায়, তখন হচ্ছে আমরা বলে নিই যে ক্যারিয়ার, আমরা বলতে পারি যে আসলে সেখানে আর কোনো ক্যারিয়ার অবশিষ্ট থাকে না বলে আমরা আসলে ধরে নিই, বা বলতে পারি যে তারপরে আসলে আমার এক্সেস ক্যারিয়ার হয়তো ইফেক্টটা তেমন একটা নাই বা ইনসিগনিফিকেন্ট আমরা ধরে নিতে পারি। কথা বুঝা গেছে? আচ্ছা, এখানে এই টপিকটা শেষ হয় না, এই টপিকে আরেকটা জিনিস, এই যে এলপি, এলপি যে আমার এভারেজ ডিসটেন্স, এটার একটা ডিরাইভেশন আছে, সেটা আমি একটু জাস্ট একটু দেখাই। এলপি এর যে এক্সপ্রেশন ছিল সেটা কি ছিল? এই যে এলপি এর এক্সপ্রেশনের মধ্যে ছিল কি, যে ডিপি টাউ পি, ঠিক আছে, ডিপি, এই দুটা, এই ডিপি এটাও কিন্তু যেটা হচ্ছে যে আমার ডিফিউশন কোএফিশিয়েন্ট, এটাও কিন্তু আপনার হচ্ছে একটা ম্যাটেরিয়াল ক্ষেত্রে কিন্তু কোনো, সিমিলারলি আমার এলপিও আমার চেঞ্জ হয়ে যাবে, ডিফিউশন লেন্থও আমার হচ্ছে যে এটা ম্যাটেরিয়াল ক্ষেত্রে একই রকম হবে। আচ্ছা, এবার যে টপিকটা আলোচনা করব, এই টপিকের নাম দিলাম ওই একই আর্টিকেলের আন্ডারে, ক্যালকুলেশন অফ এভারেজ ডিফিউশন লেন্থ। আচ্ছা, এই ক্যালকুলেশনের মধ্যে আমি হচ্ছে কিছু প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স এর কিছু জিনিস যেটা টুটুতে পড়ে আসছেন, এগুলো আসলে ইউজ করব। আশা করি মনে আছে, না মনে থাকলে যতটুকু পারি মনে করায় দেওয়ার চেষ্টা করব। আসলে আপনারা প্রিভিয়াস ম্যাথ কোর্সে ডিফারেন্ট ক্যালকুলাসে যা কিছু পড়ে আসছে, এগুলো কিছু কিছু জিনিস কিন্তু আসলে লাগে, পুরোটাই খেলনা না। আচ্ছা, তো আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে কি, ধরেন আমি আবার একটু ছবিটা একটু যদি ড্র করি, এক্স ইকুয়ালস টু 0 তে আমার হচ্ছে ক্যারিয়ার ইনজেক্ট করা হয়েছে। এক্স ইকুয়ালস টু 0 তে আমরা বলতেছি আমরা ক্যারিয়ার ইনজেক্ট করছি, এবং সেটা হচ্ছে গিয়ে আস্তে যত ডানা যাচ্ছে রিকম্বিনেশনের ফলে আস্তে আস্তে কি হচ্ছে, কমে যাচ্ছে, এক্সপোনেনশিয়ালি কমে যাচ্ছে। আচ্ছা, কোনো একটা ডিসটেন্স, ধরেন এক্স, কোন একটা আরবিট্রারি ডিসটেন্স এক্স এ আমি হচ্ছে গিয়ে রিকম্বিনেশন প্রবাবিলিটি বের করতে চাই। অর্থাৎ এই জায়গায় কোন একটা ক্যারিয়ার যদি আমি নিই, সেটা রিকম্বিনেশন হওয়ার প্রবাবিলিটি কত? আচ্ছা, সেটা রিকম্বিনেশন হইতে হলে প্রথম কথা হইলো যে আমি যে ক্যারিয়ারটা নিয়ে হিসাব করতেছি, সেই ক্যারিয়ারটাকে কিন্তু এতটুকু ডিসটেন্স কিন্তু সার্ভাইভ করতে হবে। এতটুকু ডিসটেন্স সার্ভাইভ করার অর্থ হলো এতটুকু ডিসটেন্সের মধ্যে তার কোনো রিকম্বিনেশন হওয়া যাবে না। কারণ আগে যদি সে রিকম্বাইন করে ফেলে, তাহলে তো এটার পরে আর রিকম্বিনেশন, এটার জন্য রিকম্বিনেশন হিসেবে করে লাভ নাই। সো আমি যে ক্যারিয়ারটা নিয়ে একটা আরবিট্রারি ডিসটেন্স এক্স এ যে আমি একটা ক্যারিয়ারকে নিয়ে হিসাব করতেছি, সেটা আবার প্রথমত এই পর্যন্ত সার্ভাইভ করতে হবে, এটা হলো প্রথম কন্ডিশন। তারপরে আমি ধরে নিতেছি যে একটা ডিসটেন্স, হ্যাঁ, আপনার হচ্ছে ডিফারেন্সিয়াল ডিসটেন্স ডেল্টা এক্স ডি এক্স পরে, ডিফারেন্সিয়াল ডিসটেন্স ডি এক্স পরে সে হচ্ছে কি রিকম্বাইন করতেছে, ঠিক আছে। তো এইটা করতে তার যে এভারেজ ডিসটেন্সটা কভার করা লাগে, সেটাই আমরা আসলে বেসিক্যালি হিসাব করব। ওকে, তাহলে আমরা যেটা বলি যে এই at x equals to at x এ, ঠিক আছে, একটা আমি যদি হোলের জন্য বলি, তাহলে প্রবাবিলিটি এই x ডিসটেন্সে একটা হোলের যেটা হচ্ছে কি সার্ভাইভ করার প্রবাবিলিটি কি হবে, তাহলে এখানে কিন্তু ডেল এক্স এর একটা ভ্যালু আছে, ঠিক আছে। এই পয়েন্টে কিন্তু এই যেটা হচ্ছে ডিপি এক্স, এটা কিন্তু একটা ভ্যালু আছে। তাহলে শুরুতে যেটা ভ্যালু ছিল, ম্যাক্সিমাম যে ভ্যালুটা ছিল, ইনজেক্টেড যে ভ্যালু, সেটা ডিভাইডেড বাই ওই এক্স এ গিয়ে তার যে ভ্যালু, সেটা এই রেশিওটাই হইতেছে তার সার্ভাইভ করার প্রবাবিলিটি, ঠিক আছে। যে শুরুতে যেই যেটা ছিল এবং সেখান থেকে কমে গিয়ে যেটা ওই এক্স ডিসটেন্সে যে ভ্যালুটা পাইলাম, এই রেশিওটা হইতেছে তার সার্ভাইভ করার
প্রবাবিলিটি। এবং কিছুক্ষণ আগে যে এক্সপ্রেশনটা লিখলাম ওই মনে আছে যে এই যে ডিপিএক্স এর এক্সপ্রেশনটা আমি কি লিখছি, এটা লিখছিলাম তাই না, এটা লিখছি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে এই দুটো রেশিও সমান কি হবে, e টু দি পাওয়ার মাইনাস x বাই এলপি হবে। ওকে, সো এটার রেশিও হবে e টু দি পাওয়ার মাইনাস x বাই এলপি। তো এটা হচ্ছে সার্ভাইভ করা, মানে আমি যে হোলটা রিকম্বিনেশনে চিন্তা করতেছি তাকে আগে অ্যাটলিস্ট x পর্যন্ত সার্ভাইভ করে আসতে হবে। ঠিক আছে, আগে যদি রিকম্বাইন করে তাহলে তাকে তো আর ইয়ার কনসিডার করার কিছু নাই। এরপরে সে রিকম্বাইন করতেছে, আমি ধরে নিচ্ছি x থেকে x প্লাস dx এই ডিস্টেন্সের মধ্যে বা এতটুকু ডিফারেন্সের মধ্যে সে আসলে তার রিকম্বাইন করার প্রবাবিলিটি কত সেটা আমরা আসলে হিসাব করে দেখব। তাহলে তারপরে পয়েন্টটা হচ্ছে probability that তাহলে হচ্ছে যে সাবসিকুয়েন্ট একটা ইন্টারভাল dx, অর্থাৎ এখানে সার্ভাইভ করার পর এই যে ছবিটাতে যদি আমি দেখি এখানে সার্ভাইভ করার পর এই dx এর মধ্যে তার রিকম্বাইন করার প্রবাবিলিটি কত সেটা আমি আসলে এখানে হিসাব করতে চাই। সেটা কি হবে, আমি আচ্ছা ছবিটা আমি আরেকবার একটু এখানে রাখি, উপরে ছবিটা আসলে দেখা যাচ্ছে না ক্যামেরার মধ্যে। যে এখানে x এর মধ্যে ছিল তার প্রবাবিলিটি হচ্ছে যে d অফ x, আর এখানে যেটা x প্লাস d অফ x, তো ক্যামেরা থেকে মনে হয় সরে গেছে দূরে। ওকে, তো এখানে হচ্ছে গিয়ে এটা কমে গিয়ে হচ্ছে কি dp x প্লাস dx। ঠিক আছে, এখানে dp অফ x আর এই পয়েন্টটাতে তার কনসেন্ট্রেশন হচ্ছে গিয়ে dp x প্লাস dx। তাহলে এই পয়েন্টটার জন্য আমি যদি এই পার্টটুকু এই dx ইন্টারভ্যালটা যদি চিন্তা করি, তো তার জন্য আমার ইনজেক্টেড হইতেছে কি, তার জন্য আমার ইনজেক্টেড হচ্ছে ডিপি অফ এক্স। হ্যাঁ, একটু থেকে এইখানে যে ক্যারিয়ারটা সেটা কিন্তু ডান দিকে ইনজেক্ট হচ্ছে। ঠিক আছে, এখানে এই ইন্টারভ্যালে এখানে যে ক্যারিয়ারটা আছে সেটাই আমার ডান দিকে কি হচ্ছে, ইনজেক্ট হচ্ছে। তো সেটা তার উপরে কি থাকবে, যে ক্যারিয়ারের যে পরিবর্তন হচ্ছে সেটা, এটা হচ্ছে তার প্রবাবিলিটি। ঠিক আছে, অর্থাৎ এখানে হচ্ছে এতটুকু ক্যারিয়ার হচ্ছে রিকম্বাইন করতেছে, আপনি এখানে পাইছেন ডিপি অফ এক্স আর এখানে গিয়ে দেখতেছেন ডিপি এক্স প্লাস ডি অফ এক্স কমে গেছে। তাহলে বাকিটুকু কি হয়েছে, বাকিটুকু হলো রিকম্বাইন হয়েছে। এই উপরের অংশটা হচ্ছে আমার কতটুকু রিকম্বাইন হয়েছে, আর নিচের অংশটা হচ্ছে যে যে ইন্টারভ্যালে আপনি চিন্তা করতেছে ওই ইন্টারভ্যালে কি পরিমাণ ইনজেক্ট হচ্ছে। বুঝা গেছে প্রবাবিলিটিটা হিসাবটা কিভাবে হচ্ছে। ওকে, তো আমরা যদি একটু যেটা করি সেটা হচ্ছে যে উপরের নিচে, উপরের যে টার্মটা লিখছি উপরের নিচে হচ্ছে dx এর যদি ভাগ করি, ঠিক আছে, এই যে উপরে যে অংশটা বড় বড় ব্র্যাকেটের ভিতরে যেটা লিখছি এটা কিন্তু যে কিছুক্ষণ আগে মনে আছে না দেখাইলাম না ডিফিউশন ইয়ার জন্য কন্টিনিউটি ইকুয়েশনের জন্য এরকম একটা জিনিস কিন্তু দেখাইছিলাম। ঠিক আছে, এটা কি যদি আপনি ওই dx টেন্স টু 0 যদি নেন, আপনি যদি এই dx টাকে যদি টেন্স টু 0 যদি নেন, তাহলে এই উপরের পার্টটাকে আপনি লিখতে পারেন মাইনাস ডেল এক্স অফ ডিপি। ঠিক আছে, মাইনাস কেন লিখলাম, কারণ আমাদের ডেরিভেটিভের যে সংজ্ঞা সেখানে কিন্তু ওই যে মাইনাসের, এখানে মাইনাসের পর যেটা আছে ডিপি এক্স প্লাস, আচ্ছা সরি এখানে নোটেশনটা ডিএক্স বলি। হ্যাঁ, ঠিক আছে, ডিপি এক্স প্লাস ডেল এক্স এই অংশটা কিন্তু বাই ডেফিনিশনে আসলে আমার আগে আসে। হ্যাঁ, দ্যাটস ওয়াই এখানে একটা মাইনাস নেওয়া হয়েছে। ঠিক আছে, আচ্ছা যেটা হচ্ছে কি আমাদের আবারও ওই এক্সপ্রেশন যেটা ছিল, এই ছিল এক্সপ্রেশন যেটা আমরা ডিরাইভ করছি। তাহলে এটাকে যদি আমরা ডেরিভেটিভ করি উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে কি দাঁড়ায়, তাহলে এখানে মাইনাস 1/LP আর যেটা আছে সেটাই ফেরত আসে। ঠিক আছে, আপনি জানেন এক্সপোনেনশিয়াল ডেরিভেটিভ করলে যা আসে সেটা কিন্তু ফেরত আসে, আর জাস্ট হচ্ছে তার সাথে মাইনাস 1/LP একটা গুণ হচ্ছে। সো এটা সমান সমান আমরা লিখতে পারি LP, আর এই অংশটুকু আমরা লিখতে পারি
লিপি অফ এক্স, তার মানে আমরা বলতে পারি এখানে মাইনাস ডেল ডেল এক্স অফ লিপি এক্স ডিভাইডেড বাই লিপি এক্স, এটা সমান সমান কি 1 বাই এলপি। ঠিক আছে, এই ক্যালকুলেশনটা কিন্তু দেখানো নাই আপনাদের বইয়ে, এটা অনেকের মনে প্রশ্ন আসতে পারে। এই যে কিছুক্ষণ আগে যে এক্সপ্রেশনটা লিখলো লাস্টে যে প্রবাবিলিটি এক্সপ্রেশন এরকম টাইপের একটা জিনিস ছিল, সেটা সমান সমান কিন্তু 1 বাই এলপি, তার সাথে একটা ডিএক্স ছিল, অতিরিক্ত একটা গুণ ছিল। ঠিক আছে, তার সাথে একটা ডিএক্স অতিরিক্ত গুণ ছিল। তো এতটুকু পার্ট হইতেছে আমার 1 বাই এলপি, ওই যে ইকুয়েশনটা আমরা ডিরাইভ করছি ওটাকে ডেরিভেটিভ করলেই কিন্তু আমরা এই জিনিসটা পাচ্ছি। তাহলে আমরা ওই প্রবাবিলিটি এক্সপ্রেশন একটু ফিরে যাই, যে এক্সপ্রেশনটা এখানে লিখলাম। সো এখানে এতটুকু পার্ট, এই ডিএক্স বাদ দিয়ে এতটুকু পার্ট সমান আমরা কি লিখে আসছি 1 বাই এলপি লিখে আসছি, তাই না? তাহলে 1 বাই এলপি, আর এখানে ডিএক্সটা, এই ডিএক্সটা ছিল না আমার, ওই কিছুক্ষণ আগে যে ডেরিভেটিভ করলাম সেটা। ঠিক আছে, তার মানে এই সেকেন্ড প্রবাবিলিটিকে আমরা এভাবে লিখতে পারি। আচ্ছা, তাহলে টোটাল প্রবাবিলিটি কি? আমি আবার শুরুর দিকে চলে যাই। শুরুর দিকে যেটা বলতেছি যে আমরা একটা ক্যারিয়ার এক্স ইকুয়ালস টু একটা আরবিট্রারি ডিসটেন্স এক্স এ একটা ক্যারিয়ার রিকম্বাইন করার প্রবাবিলিটি আমরা যাচাই করতে চাই। তাহলে যে ক্যারিয়ারটা নিয়ে আমি কনসিডার করব সেই ক্যারিয়ারটা প্রথমে এক্স ডিসটেন্স পর্যন্ত করতে হবে, সার্ভাইভ করতে হবে, তারপরে তাকে রিকম্বাইন করতে হবে। টোটাল তাহলে প্রবাবিলিটি কি হবে, যে এক্স পর্যন্ত সার্ভাইভ করার প্রবাবিলিটি, তারপর এক্স এর পর রিকম্বাইন করার প্রবাবিলিটি, এটাই হচ্ছে কি আমার টোটাল প্রবাবিলিটি দিয়ে। তাহলে টোটাল, তাহলে x ইকুয়ালস টু 0 তে যে একটা ক্যারিয়ার যেটা শুরুতে ইনজেক্ট করা হয়েছে সেটা ওই dx ইন্টারভ্যালের মধ্যে গিয়ে ইয়া করার রিকমেন্ড করার প্রবাবিলিটি হচ্ছে দুটো প্রবাবিলিটির গুণফল। তাহলে প্রথম যে প্রবাবিলিটিটা ছিল সেটা আমরা এরকম বাই করছিলাম। ঠিক আছে, আর সেকেন্ড প্রবাবিলিটিটা আমরা বাই করছিলাম এভাবে, এরকম। ওকে, এটা হচ্ছে আমার টোটাল প্রবাবিলিটি। আচ্ছা, মানে দুটো প্রবাবিলিটি গুণফল বেসিক্যালি। আচ্ছা, এখন আমরা যেটা হচ্ছে যে আপনারা ওই প্রবাবিলিটি স্ট্যাটিস্টিক্স যে এটা হয়তো টুটুতে পড়ে আসছেন, সেখানে আপনাদেরকে বলা হয়েছিল যে যেটা হচ্ছে কি এভারেজ ডিসটেন্স, যেটা এভারেজ ডিসটেন্স বা মিনের যে ডেফিনেশন, মিনের ডেফিনেশন যেটা আমি এখানে এভারেজ ডিসটেন্সটা এভাবে এই নোটেশনে লেখা হয়, এটা হয়তো দেখে আসছেন। এটা একটা কন্টিনিউয়াস ফাংশনের ক্ষেত্রে বাই ডেফিনেশন এরকম হয়, কিন্তু প্রবাবিলিটি আপনারা হয়তো পড়ে আসছেন। এভারেজ বা মিনের ডেফিনেশন কিন্তু এরকম একটা কন্টিনিউয়াস ফাংশনের ক্ষেত্রে x ইনটু ওই যে যেটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন সেটা। তো এখানে আমার তো আসলে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, এখানে আসলে 0 থেকে ইনফিনিটি, মানে নেগেটিভ দিকে আসলে কিছু নাই বলে আমরা ধরে নিচ্ছি। ঠিক আছে, তাহলে x ইনটু, তাহলে কি আসতেছে e টু দি পাওয়ার মাইনাস x এলপি। ঠিক আছে, এরকম একটা জিনিস আসতেছে। তো এটাকে যদি আমি এই ইন্টিগ্রেশনটা দেখালাম না, এটা আপনারা ইন্টিগ্রেশন বাই পার্টস, এটা নিজেরা একটু সলভ করে নিলে আসলে ভালো হয়। ইন্টিগ্রেশন বাই পার্টস ইউভি এর ফর্মুলা যদি আপনি অ্যাপ্লাই করে যদি সলভ করে দেখেন, এই রেজাল্টটা আপনার আসবে এলপি। ঠিক আছে, এটাই হচ্ছে কি তার প্রমাণ, যে এভারেজে যে একটা ডিসটেন্স এলপি কভার করতে হয় তার প্রমাণ হচ্ছে। ঠিক আছে, এটাই আমরা এতক্ষণ পর্যন্ত সোফার আমরা হিসাব করলাম, যেটা আমরা শুরুতে ক্লেম করে আসতেছিলাম যে এলপি, যেটা আমরা যখন ডেফিনিশন দিচ্ছিলাম যে এভারেজ ডিসটেন্স কভারড বিফোর রিকম্বিনেশন। ঠিক আছে, এটাই হচ্ছে তার প্রমাণ। বুঝা গেছে? এই ক্যালকুলেশনটা নিজেরা আমার মনে হয় করতে পারবেন, এই জন্য আমি আর করে দিলাম না, কারণ এগুলো তো বেশি সময় নষ্ট করতে হবে। আর লাস্ট যে টপিকটা স্ট্রিটম্যানের লাস্টের যে একেবারে টপিক এই চ্যাপ্টারের, গ্রেডিয়েন্ট ইন দ্য কোয়াসি ফার্মি লেভেল। আমি আরেকটু আপনাদেরকে আজকে শুরুতে যে জিনিসটা আমি আপনাদের রিমাইন্ড করেছিলাম, যে থার্মাল ইকুইলিব্রিয়ামের সময় আপনার ফার্মি লেভেল কনস্ট্যান্ট থাকে, এটার প্রমাণটা চ্যাপ্টার 3 এর লাস্টে আছে। এটা আমি একটা ভিডিও টিউটোরিয়ালের মধ্যে ডিসকাস করেছি, আপনারা নিজেরা দেখে নিতে পারেন। তো যখন হচ্ছে কি আমার এক্সেস ক্যারিয়ার ইনজেক্ট করা হচ্ছে, তখন কিন্তু আমার ফার্মি লেভেল আর কনস্ট্যান্ট কিন্তু থাকে না, তখন হচ্ছে ইলেকট্রন এবং হোলের জন্য আমার আলাদা আলাদা করে দুটো ফার্মি লেভেল হিসাব করতে হয়। এখানে আমরা ইএফএন বলতেছি আর ইএফপি বলতেছি, আপনাদের বইয়ে এফএন আর এফপি বলা হয়েছে, যেটাকে আমরা কোয়াসি ফার্মি লেভেল বলছি, এবং এটা একটা ম্যাথ এক্সাম্পল 4.4 এ আছে। ঠিক আছে, আচ্ছা ওকে। তো আমরা যেটা বলতেছি যে ওই ফার্মি লেভেলের তার মানে একটা পরিবর্তন হচ্ছে, এই ফার্মি লেভেলের পরিবর্তনটা আমরা আসলে এখানে দেখব। এখানে একটা জিনিস আপনাদের রিমাইন্ড করে দিই যে অ্যাট ইকুইলিব্রিয়াম, অর্থাৎ ইকুইলিব্রিয়াম যদি আমার সিস্টেমে এক্সিস্ট করে তাহলে আমার ফার্মি লেভেলে কোনো পরিবর্তন নাই, স্পেসের সাথে ফার্মি লেভেলে কোনো পরিবর্তন হবে না। কিন্তু যখনই আমার ইকুইলিব্রিয়াম ডিস্টার্ব হবে,
অর্থাৎ কোন একটা নেট ক্যারিয়ার ফ্লো যখন পাবে তখন কিন্তু আর এই অ্যাসাম্পশনটা ট্রু হবে না। তাহলে আমরা ইলেকট্রনের জন্য, ফর ইলেকট্রন আমরা যদি দেখাই, ইলেকট্রনের জন্য আমরা যে ড্রিফট ডিফিউশন যে মডেলটা দেখিয়েছিলাম সেটা ছিল এরকম। অর্থাৎ ড্রিফট এবং ডিফিউশন দুটোকে যদি আমি কনসিডার করি, ইলেকট্রনের জন্য আমার ড্রিফট ডিফিউশন মডেল, প্রথম টার্মটা হচ্ছে ড্রিফট, তারপরটা হচ্ছে আমার কি ডিফিউশন। এখন আমার এন এর যে এক্সপ্রেশনটা যেটা আমরা চ্যাপ্টার 3 তে লিখে আসছি, এন অফ এক্স, এটা হচ্ছে কি এন আই এক্সপোনেনশিয়াল অফ এফ এন মাইনাস এফ বাই কেটি। আচ্ছা, এফ এনটা হচ্ছে আমার কোয়াসি ফার্মি লেভেল ফর ইলেকট্রন। ইলেকট্রনের জন্য যে কোয়াসি ফার্মি লেভেল সেটা হচ্ছে আমার এফ অফ এন। তো আমি যেটা বলতেছি যে যখন এক্সেস ক্যারিয়ার জেনারেট করবো তখন কিন্তু আর এটাকে আমরা ওই ফার্মি লেভেলটাকে তখন সেম বলতে পারবো না, তখন ডিফারেন্ট বলবো। এটাকে আপনাদের বইয়ে এফ অফ এন বলা আছে, ঠিক আছে? আচ্ছা, আমরা যদি এবার এটাকে ডেরিভেটিভ করি, এক্স এর রেসপেক্টে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে আমরা কি পাবো? তাহলে যেটা হইতেছে 1/kt, এক্সপোনেনশিয়াল টার্ম থাকলে ওটা রিপিট হয়, আপনারা জানেন। এক্সপোনেনশিয়াল টার্মের ভিতরে যেটাকে ডেরিভেটিভ করলে 1/kt এটা বাইরে চলে আসে। এক্সপোনেনশিয়াল টার্মটা যেটা ছিল সেটা রিপিট হচ্ছে, সরি এটা ei হবে, আমি একটু ভুল বলছি, এটা ei হবে। ঠিক আছে? আর যেটা হচ্ছে গিয়ে যে ভিতরের অংশটাকে কিন্তু আবার ডেরিভেটিভ করতে হয়, এটা জানেন, ভিতরের অংশটা ডেরিভেটিভ করলে জিনিসটা এরকম আসে। ওকে, তো এটা সমান সমান আমরা লিখি 1/kt, এই যে অংশটা এটাই কিন্তু আমার এন অফ এক্স, মানে একটা এক্সপোনেনশিয়াল টার্মকে ডেরিভেটিভ করলে ওটাই আসলে রিটার্ন হয়, তার মানে এটাই হইতেছে আমার এন অফ এক্স ইনটু dx মাইনাস, এটাকে আমরা বলবো কিউ ই অফ এক্স। এটা হচ্ছে আমি বলেছিলাম আপনাদেরকে খুব সম্ভবত যখন হচ্ছে কি ওই যে বিল্ট ইন এক্সপ্রেশন, যেটা বিল্ট ইন ইলেকট্রিক ফিল্ডে যখন এক্সপ্রেশন পড়িয়েছিলাম তখন একটা জিনিস কিন্তু দেখেছিলাম যে যে আমাদের যে ইলেকট্রিক ফিল্ড আছে সেটাকে কিন্তু এভাবে লিখা যায় 1/q ডিই ডিএক্স। এই বাম পাশের ইটা হইতেছে একটু ডিফারেন্ট ভাবে লেখা হয়েছে, বাম পাশের ইটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে? আর ক্যাপিটাল ই যেটা নরমাল যেভাবে লিখছি সেটা হচ্ছে আমার এনার্জি, এক্ষেত্রে এনার্জিটা ei এর। বুঝতে পারতেছেন যে এই ডেরিভেটিভটা তাহলে কি হবে, কিউ ইনটু ইলেকট্রিক ফিল্ড হবে, এটাই এখানে লেখা হয়েছে, ঠিক আছে? এই জিনিসটাই কিন্তু জাস্ট এখানে লেখা হয়েছে। ওকে, এই যে বাম মাইনাসের পরে যে অংশটা এটাই হচ্ছে আমার dn dx, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আবার ওই ড্রিফটের যে টোটাল যে ইকুয়েশন সেখানে যদি একটু ফেরত যাই, আমরা আসলে ড্রিফটের পার্টে কিছুই করি নাই, ডিফিউশনের পার্টটাই আমি চেঞ্জ করছি, প্লাস কিউ ইনটু ডিএন, ওই যেটা ডেরিভেটিভ টার্ম ছিল এখানে, ঠিক আছে? এই ডেরিভেটিভটাকে যে এতক্ষণ যেটা পাইলাম সেটা দিয়ে রিপ্লেস করি। তো রিপ্লেস করলে জিনিসটা দাঁড়ায় কি, তো আপনাদের হচ্ছে লাস্টের আগের ক্লাসে আমি হচ্ছে আইনস্টাইন রিলেশন আপনাদেরকে দেখিয়েছিলাম, ঠিক আছে? আইনস্টাইন রিলেশন মনে আছে কি ছিল, dn বাই মিউ n সমান সমান কি kt বাই কিউ। তাহলে এখান থেকে আমরা মিউ n সমান সমান কি লিখতে পারি, মিউ n সমান সমান আমরা লিখতে পারি কিউ dn ডিভাইডেড বাই kt, ঠিক আছে? মিউ n সমান সমান আমরা লিখতে পারি, তার মানে এই যে পার্টটা ইকুয়েশনের এই পার্টটা আসলে কি দেখেন তো, এটাই কিন্তু আমার আসলে মিউ n, হ্যাঁ এটাই আমার কি দিচ্ছে মিউ n, যেটা ইলেকট্রো মোবিলিটি যেটা দিচ্ছে। সো ফাইনালি আমার ইকুয়েশনটা তাহলে কি দাঁড়াচ্ছে, আস্তে আস্তে ইকুয়েশনটা দেখবেন সিম্পলিফাই হয়ে যাবে, প্লাস মিউ n nx dfn dx, তারপর হচ্ছে মাইনাস, আমি যদি বাইরে মিউ এন এনটা যদি এখানে ভেতরে যদি গুণ করে দিই তাহলে জিনিসটা এরকম দাঁড়ায়। এবং বুঝতে পারতেছেন যে এই দুটা ইকুয়েশন কিন্তু সেম, কাটাকাটি যাচ্ছে, মানে এই দুটা টার্ম কিন্তু সেম, কাটাকাটি যাচ্ছে। তার মানে হচ্ছে কি ফাইনালি আমার এই যে কারেন্ট ডেনসিটির এক্সপ্রেশন থেকে যাচ্ছে কিন্তু এই পার্ট থেকে জাস্ট,
ঠিক আছে, এই পার্টটুকু ছাড়া আর কিছু কিন্তু থাকতেছে না। তার মানে এখান থেকে আমরা লিখতে পারি যে আমাদের যে কারেন্ট ডেনসিটি যে এক্সপ্রেশন যেটা ছিল এটা সমান সমান বলা যায় মিউ এন এন এক্স ইয়েস। তার মানে বোঝা যাইতেছে যে আমাদের যে টোটাল কারেন্ট ডেনসিটি এটা কিন্তু আমার কিসের সাথে, ফার্মি লেভেলের যে গ্রেডিয়েন্ট তার সাথে কিন্তু রিলেটেড। ঠিক আছে, এবং এখান থেকে কিন্তু বোঝা যায় যে আমার যদি ফার্মি লেভেল কনস্ট্যান্ট হয়, ফার্মি লেভেল কনস্ট্যান্ট হলে কি হবে ইকুইলিব্রিয়ামে, দেখেন তো এই যে ইকুইলিব্রিয়ামে কি বলছিলাম যে এটা ওই এফটাই আসলে বেসিক্যালি ফার্মি লেভেল ছিল। ফার্মি লেভেলের যে গ্রেডিয়েন্ট ওটা কিন্তু জিরো হয় ইকুইলিব্রিয়ামে, এবং এখান থেকে কিন্তু আপনি বুঝতে পারতেছেন আমি যদি এই এক্সপ্রেশনের জন্য যদি তাকাই তাহলে এটা যদি আমি জিরো করে দিই ইকুইলিব্রিয়ামের জন্য কি হবে, এটা জিরো হয়ে যাবে, জিরো হয়ে গেলে তখন আমার কারেন্ট ডেনসিটি কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। এই যে আমরা বারবার বলতেছি ইকুইলিব্রিয়ামে কারেন্ট ডেনসিটি জিরো হয়, এটা কিন্তু এই এক্সপ্রেশন থেকে কিন্তু বোঝা যায়, কারণ সেখানে ফার্মি লেভেলে কোনো গ্রেডিয়েন্ট থাকে না। আচ্ছা, এবার আমি যেটা করি জাস্ট এই এক্সপ্রেশনে কিউ দিয়ে জাস্ট গুণ করলাম, কিউ দিয়ে উপরে নিচে গুণ করলাম, এখানে কিউ দিয়ে গুণ করলাম আর এখানে কিউ দিয়ে ভাগ করলাম আর কি ভেতরে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা কি আমার, আপনাদের যদি খেয়াল থেকে থাকে এই জিনিসটা হচ্ছে আমার বেসিক্যালি কিন্তু কন্ডাক্টিভিটি সিগমা এন। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে আমার কন্ডাক্টিভিটি সিগমা এন। তাহলে আমরা কিন্তু অলরেডি কিন্তু যেটা হতেছে যে ওহমস ল যেটা পড়ে আসছি যে সমান সমান সিগমা ইনটু ই, একের প্রথম ক্লাসে বলছিলাম এটা কিন্তু ওহমস ল এর একটা ফর্ম, যে সমান সমান সিগমা ইনটু ই। তাহলে এখানে কি হতেছে ওহমস ল এর একটা পরিবর্তিত ফর্ম আমরা দেখতেছি, এটাই হতেছে আমার মডিফাইড ওহমস ল। এবং বুঝতে পারতেছেন যে আমার কি পরিমাণ কারেন্ট ফ্লো করবে, এটা হচ্ছে কি আমার কি কার সাথে রিলেটেড, এটা হচ্ছে আমার কন্ডাক্টিভিটির পাশাপাশি যেটা হচ্ছে কি ওই কোয়াসি ফার্মি লেভেলের যে গ্রেডিয়েন্ট তার সাথেও কি রিলেটেড। তো আমি হচ্ছে কি ইলেকট্রনের জন্য দেখালাম, সিমিলারলি হোলের জন্য আসলে এটা ইয়া করা যাবে, ডিরাইভ করা যাবে আর কি। বুঝা গেছে, এটা আমাদের একেবারে লাস্টের যে টপিকটা ছিল ওটা তুলনামূলক ছোট টপিক ছিল, তার আগে টপিকটা একটু বড় ছিল বলে ওটা আমি মানে নেক্সট দিন হয়তো ইনশাআল্লাহ আলোচনা করব। এটা লাস্টের টপিকটার জন্য আগে আলোচনা করব। ওকে, বুঝা গেছে, এটা হচ্ছে আমার মডিফাইড ওহমস ল। মানে ওহমস লতে নরমালি এখানে সিগমার সাথে ই থাকতো, আর এখানে জিনিসটা জাস্ট এইভাবে করে মডিফাই হচ্ছে। ঠিক আছে।